আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাস্টারিং অফিস সেশনে। আমি ডক্টর নাদিয়া জামান, এফসিবিএস ফাইনাল পার্টে আছি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ডিপার্টমেন্ট অফ মেডিসিন। আশা করছি যারা অনলাইনে যুক্ত হয়েছেন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? হুম। জি আপু। ওকে, থ্যাংক ইউ। আমি একটা স্লাইড শেয়ার করেছি, স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি মামুন ভাই, আপু স্লাইড দেখা কি দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে মাস্টারিং অসপি সেশনে। এখন কথা হচ্ছে যে এরকম একটা সময় জেনেসিস কেন এই আয়োজনটা করেছে, মাস্টারিং অসপি সেশনটা আলাদা করে কেন আমরা নিচ্ছি, এটার একটা কারণ হচ্ছে যে আমাদের এখন কিন্তু হাতে খুব একটা সময় নাই। আমরা যদি দেখি যে আমাদের জানুয়ারি 2026-এর যে মিড টার্ম মেডিসিন পরীক্ষা, আজকে থেকে যদি আপনি দিন কাউন্ট করেন দেখবেন আপনার ওভারঅল আর 3.5 মাস সময় আছে। তো এই 3.5 মাস সময় এখন কিন্তু অ্যালার্ম অলরেডি একটা বেজে গেছে। সুতরাং এখন থেকে আপনাকে অস্পির জন্য রেডি হইতে হবে। এখন প্রশ্ন আসে যে আপু, কেন আমরা এখন থেকেই অস্পির জন্য রেডি হব? অস্পির জন্য কি আমরা রিটার্নের পরে কভার করতে পারবো না? এক কথায় অ্যান্সার হচ্ছে না, পারবেন না, কোনোভাবেই সম্ভব না। অস্পি যদি আপনি আগে থেকেই প্রিপারেশন না নেন, ইটস কোয়াইট ইম্পসিবল। এখন এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না, ঠিক সেইভাবেই দু একজন এক্সেপশন থাকতে পারে, সেটা ডিফারেন্ট ম্যাটার। তাদের হয়তো বেসিক ভালো, তারা হয়তো রেগুলার বেসিসে এই অসপি কন্টেন্ট গুলার প্র্যাকটিসে ছিল, হয়তো বা অফিসিয়ালি বই খাতা নিয়ে বসে নাই, কিন্তু পারে। তো তার জন্য ব্যাপারটা আলাদা। কিন্তু আমি বলবো আমার মতন যারা এভারেজ, যারা আমরা ডিউটি করে খুব একটা সময় পাই না, এখন রিটেন প্রিপারেশন নিচ্ছি, এখন এসবিএ পড়ছি, তো এখনই কি অসপির প্রয়োজন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। কারণ এখন থেকে যদি আপনি অসপি শুরু না করেন, আপনার জন্য কিন্তু এটা আলটিমেটলি এই অস্পিটাই আপনার কালপ্রিট হয়ে দাঁড়াবে ফাইনাল মিড টার্ম পাস করার পেছনে। আমরা একটু দেখি যে আমরা কেন বলতেছি যে অস্পিটাকে এত গুরুত্ব দিব। আজকে আমাদের সব মানে সকল কথাবার্তা সবকিছু অস্পি কেন্দ্রিকই হবে। আমরা বিশেষ করে অস্পিটাকেই ফোকাস করব। আর এর মধ্যে যে বিষয়গুলো আমরা আসলে এখানে আমরা আপনাদেরকে কিছু কোশ্চেন দেখাবো, অস্পির জন্য কি পড়বো, কি প্রয়োজন, কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি অস্পিটা কভার করতে পারবো, পড়ার প্যাটার্নটা কেমন হওয়া উচিত, কিভাবে আমি প্র্যাকটিস করব, এই সব কিছুই আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব না আজকে, আমরা হচ্ছে আজকে মেইনলি প্যাটার্নটা দেখতে চাই। হ্যাঁ, প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, এখানে দেখেন মূলত যে এই লাস্ট সেশনে আমাদের মেডিসিন মিডটার্ম থেকে পাশ করে মানে টোটাল পরীক্ষা দিয়েছিল 454 জন, 454 নাম্বার পার্সন ডক্টর পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে রিটেন পাশ করেছে 274 জন। কিন্তু অসপি এবং অস্কিতে পাশ করেছে, এই 274 জনের মধ্যে থেকে অসপি এবং অস্কিতে পাশ করেছে 162 জন। আলটিমেটলি ইন টোটাল আমাদের পাশের কিন্তু 35%। এই এই যে 35% রেজাল্ট, এটার মূল ফেলটা কোথায় আসছে আপনারা খেয়াল করে দেখেন। মানে অস্পির জন্য কিন্তু অনেকটা পাশ আমাদের আটকে গেছে। হ্যাঁ, সুতরাং অসপি আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আলটিমেটলি আপনি যদি রিটেন কভার করেও ফেলেন, দেখা যাবে যে অসপির জন্য আপনার আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেই জন্য এখন থেকেই অসপিটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ এখন ডে বাই ডে কিন্তু আরো বেশি স্যাররা মিড টার্মকে স্ট্রাকচার করতেছে, রিটেন যেরকম স্ট্রাকচার হয়ে গেছে আগে থেকে অনেক বেশি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, ক্লাস করেছেন, তারা অলরেডি কিন্তু আমাদের ক্লাসে, বিশেষ করে আমি আমার নিজের ক্লাসেও কিছু দেখিয়েছি যে আগের 2022 সালের প্রশ্ন, 21 সালের প্রশ্ন কেমন আসতো, আর 2025-এর জুলাই প্রশ্ন, 2024-এর জানুয়ারির প্রশ্ন, প্যাটার্ন গুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং অস্পিও আমাদেরকে সেভাবে মাথায় রাখতে হবে। একদম যারা মোটামুটি নতুন, আমি একটু যা শুরু থেকে বলি যে আমাদের টোটাল এক্সাম কম্পোনেন্ট থাকে মূলত হচ্ছে 2 দিন রিটেন আমরা দিই। প্রথম দিন আমরা দিয়ে আসবো এসবিএ, 50টা এসবি আমরা পরীক্ষা দিব। প্রতিটা প্রশ্নের জন্য 2 মিনিট করে সময় পাবেন, নাম্বার হচ্ছে 2, এই 100 নাম্বারে আপনার 60% পেতে হবে। এবং ডে 2 সেদিন আপনার এসিকিউ, আমরা জানি যে আমাদের 4টা গ্রুপ থাকে, প্রতিটা গ্রুপে 5টা করে অ্যান্সার থাকে, 5টা করে কোশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে। তার মানে টোটাল কোশ্চেন হচ্ছে 20টা, এই 5 20 100। এখন ইন জেনারেল আপনাদের জন্য এখনো সুন্দর যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এসবি এবং এসএকিউ দুইটাকে মিলাই আপনাকে 60% নাম্বার পেয়ে পাশ করে আসতে হবে। আপনি যদি এসবি এবং এসএকিউ দিয়ে আপনি যেদিন পরীক্ষা দিয়ে চলে আসবেন, এসিকিউ পরীক্ষা শেষ, ডে 2-তে এসিকিউ পরীক্ষা শেষ, বাসা চলে আসবেন, পরের দিন থেকে আপনাকে অ্যাকচুয়ালি আদা জল খেয়ে লেগে পড়তে হবে অসপি রিভিশনের জন্য। কথাটা মার্ক করেন, আমি একবারও বলি নাই যে পরের দিন থেকে আপনি অসপি পড়তে বসবেন। অসপি পড়া আপনার শেষ হয়ে যাবে রিটেনের 15 দিন আগে।
দ্যাট মিনস আপনার পরীক্ষা যদি হয় 1 তারিখে জানুয়ারির, আপনার ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই অসপি মোটামুটি ভাবে আপনার 1 থেকে 2 বার অসপির যত কম্পোনেন্ট আছে পড়া শেষ হয়ে যেতে হবে। বাকি যে লাস্ট ডিসেম্বরের 15 দিন পাবো, সেই 15 দিন কি পড়বো? সেই 15 দিন আমরা মূলত রিটেনটাকে রিভিশন দিব, এসবিটাকে রিভিশন করব। যেই দিন আপনার এসিকিউ দিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবেন, ওই রাতটা আমরা শুধু বলি আপনি রেস্ট নিবেন, পরের দিন থেকে আপনার রিভিশন শুরু হয়ে যাবে অসপির জন্য। একই সাথে অস্কির জন্য প্র্যাকটিস শুরু হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এই অসপি এবং অস্কি আমাদের সাধারণত একদিনেই পরীক্ষা হয়। এবং এটা কখন থেকে হবে? আপনি রিটেন দিয়ে আসবেন, তারপরে আপনি পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করবেন। তো সাধারণত 2 সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা ডেট দিয়ে দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনার পরীক্ষা যদি থাকে 14 তারিখে বা 15 তারিখে বা ধরেন 13 তারিখে, রেজাল্ট দিবে 3 থেকে 4 দিন আগে বা 2 দিন আগে। এমনও হয়েছে 2 দিন আগে পরীক্ষা রেজাল্ট দিয়েছে। তার মানে আপনি যদি রিটেন পাস করেন, এসবি এবং এসএ কিউ মিলে যদি আপনি 60% নাম্বার ক্যারি করেন, মানে 60 এবং 60 120 আপনি ক্যারি করতে পারেন, তাহলে আপনি অসপিতে ইলিজেবল, আপনি অসপিতে বসতে পারবেন। সেই যে বসতে পারবেন, এটা আপনি কখন জানতে পারবেন? জাস্ট পরীক্ষার 2 থেকে 3 দিন আগে জানতে পারবেন। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে আমি এখন অসপি পড়বো না, আমি রিটেনের পরে প্রিপারেশন নিব, তখন আপনার আসলে নাকে মুখে একদম সময় পাবেন না। এবং অনেকেই চিন্তা করে যে রিটেন পরীক্ষা দিয়ে আমরা দেখবো না, যে রিটেনে যদি পাশ করি তারপরে অসপি পড়বো, আসলে এটার কোনো সুযোগই নেই। যারা এই কাজটা করে আসছে মূলত, যে রিটেন পরীক্ষা দিয়ে একটু বসি রেস্ট করি, অসপি রেজাল্ট, রিটেনের রেজাল্ট দিলে পরে আমরা অসপি প্রিপারেশন শুরু করব, আমি নাম ধরে বলতে পারবো না, কিন্তু আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি 90% তাদের মধ্যে থেকে কিন্তু অসপিতে ফেল করে আসছে। সুতরাং এই রিস্কটা আশা করব যে এই সেশন আজকে যারা অ্যাটলিস্ট আজকের সেশনে আছেন, এই ভুলটা তারা যেন না করেন। আজকে যতগুলো কথাই বলবো সবগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা লব্ধ কথা আমার নিজের। এবং আমি যেহেতু অনেকদিন ধরে যুক্ত আছি, আপনাদের পরীক্ষা কন্ডাক্ট করছি, সেই হিসেবে অনেকগুলো এক্সপিরিয়েন্স আমার সাথে আছে, সেই কথাগুলো আমরা আজকে বলবো। আচ্ছা, এখন আসেন আমরা একটু দেখি যে হাউ টু প্রিপেয়ার ফর অসপি অ্যান্ড অসকি এক্সাম। আসলে কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে নেওয়া উচিত? প্রথম কথা, টাইম ডিউরেশনে আসে। টাইমটা কেমন শুরু করব, মানে এখন শুরু করব নাকি পরে শুরু করব? ওই যে প্রথমে আমরা বললাম, শুরু করতে হবে আপনার এখনই, আপনার হাতে সময় আছে আর মাত্র 3.5 মাস। আপনাকে এখন থেকে একটু একটু শোনেন, ওই যে একটা কথা আছে না, বিন্দু বিন্দু জল মিলে আসলে অনেক বড় একটা সাগর তৈরি হয়, ঠিক ওইভাবে আপনাকে অল্প অল্প করে শুরু করতে হবে। কারণ অসপির এত হিউজ কন্টেন্ট, আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে কি কি কন্টেন্ট আমাদের কভার করতে হবে। সুতরাং এটা যদি আগে থেকে শুরু না করেন, এটা আসলে আপনাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যাবে, অনেক লোডেড হয়ে যাবে। তো মিড টার্ম পরীক্ষাটা আসলে এমন একটা পরীক্ষা, এখানে যদি আপনি বার্ডেন দেন, লোড নিয়ে পরীক্ষা দেন, আপনার জন্য কিন্তু আনসার্টেনিটি থাকবে। আপনি যত কাম এন্ড কুল ওয়েতে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন, পরীক্ষা তত ভালো হবে। সেই জন্য আমাদেরকে আগে থেকে একটু স্ট্রাকচার্ড ওয়ে প্রিপারেশন নিতে হবে। আমি বলছি না এটা খুব ডিফিকাল্ট, খুব কঠিন, জাস্ট এটা আপনার ধৈর্যের একটা বিষয়। আপনাকে একটু ডেডিকেশন দেখাইতে হবে, আপনাকে একটু গুছা আগাইতে হবে। জাস্ট আপনি প্রতিদিনের সময় থেকে অস্পির জন্য আপনি 40 থেকে 50 মিনিট সময় এক্সট্রা করে রেখে দিবেন এখন থেকে। তাহলে এখন আমরা কি করব? টাইমিংটা হচ্ছে আমরা এখন থেকে কিছু কিছু শুরু করব। 2 নম্বর জিনিস, আমরা কিভাবে পড়বো? ইউ শুড টেক প্রিপারেশন ফর রিটেন, অসপি অ্যান্ড অসকি। অনেকে বলেন আপু রিটেনটা শেষ করে নেই, পরে অসপি দেখবো না লাস্ট 1 মাস। আমি বলবো হবে না আপু, এটা করলে আপনার লাভ হবে না। আপনার লাভ হবে না। কিভাবে লাভ হবে না? 1 নাম্বার, আপনি যখন রিটেন প্রিপারেশনের সাথে সাথে অসপি এবং অসকি প্রিপারেশন নিতে থাকবেন, যখন আপনি রিটেনটা পড়বেন, সেই রিটেনটার পড়া কিন্তু আপনার অসপি নলেজেও লাগবে, এটা ভাইস ভার্সা। আবার আপনি যখন অসপি অসকির যে কন্টেন্ট গুলো পড়বেন, কি কন্টেন্ট আমরা কোত্থেকে পড়বো আমরা যাবো একটু পরে, সেই অসপি কন্টেন্ট যখন আপনি পড়বেন, সেইটা আবার আপনার রিটেনে কাজে লাগবে। সো এমন না যে আপনি যদি এখন 40 মিনিট করে প্রতিদিন অসপিতে টাইম দেন, সেটা আপনার লস প্রজেক্ট। যে আপু আমার তো অসপি পরে আগে তো রিটেন পাস করবো, তাহলে এখন আমি অসপিতে সময় দিলাম, আমার তো লস হলো। কোনোভাবেই কোনো ওয়েই নাই লস হওয়ার। আপনার অসপির কন্টেন্ট গুলো প্রত্যেকটা কন্টেন্ট আপনার রিটেনে হেল্পফুল হবে। কিভাবে হবে আমরা একটু পরে দেখবো। 2 নাম্বার, আপনি চেষ্টা করবেন চ্যাপ্টার ওয়াইজ অসপি সলভ করতে। হ্যাঁ, যখন যে চ্যাপ্টারটা পড়বেন, ফর এক্সাম্পল আপনি আজকে পালমোলজি শুরু করছেন বা রেসপিরেটরি শুরু করছেন, আপনি কি করবেন? রেসপিরেটরি চ্যাপ্টারটা একবার পড়ে ফেললেন, পড়ে ফেলার পরে আপনি সবার প্রথম কি করা উচিত, আমি জানি না আপনারা কি করেন। আচ্ছা, একটু জিজ্ঞেস করি তো, আপনারা যারা অনলাইনে আছেন একটু আমার সাথে কমিউনিকেট করেন। জাস্ট আজকে তো কোনো পড়াশোনা করছি না, একটা চ্যাপ্টার মানে শেষ করার পরে আপনারা নেক্সট কি করেন আমাকে একটু বলেন তো। যে কোনো একজন, নাকি আমি নাম ধরে বলবো? যে কোনো একজন আমার সাথে একটু কথা বলেন। কথাই তো বলছি, আজকে গল্পই করছি।
আচ্ছা, আফসানা হোসেন নাম ধরেই বলি। আফসানা হোসেন, আপনি কি আছেন? জি আপু, আছি। আচ্ছা আপু, আমাকে একটু বলেন তো, যে কোনো একটা চ্যাপ্টার করার পরে নেক্সট কাজটা কি করেন? আপু, আমি চেষ্টা করি জুয়েল স্যারের বই থেকে গুলো পড়ে ফেলার। মানে এক্সেলেন্ট। পড়াটা তো ফ্রুটফুল না হলেও একবার রিডিং দেওয়ার চেষ্টা করি আর কি। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই কথাটাই জানতে চাচ্ছিলাম। তার মানে বিষয়টা এমন না যে আমরা শুধু বলে যাই, আসলে আসলে অনেকেই কিন্তু ইমপ্লিমেন্টও করে। সুতরাং আপনারা যে মানে এটা মাথায় রেখেছেন, ইটস এ ভেরি গুড সাইন। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে সাইমালটেনিয়াসলি পড়তে হবে। মানে কখনো কোনো কিছু একটা একটা কর্নার করে দেওয়া যাবে না, যে শুধু রিটেন পড়বো, শুধু অসপি পড়বো, শুধু অসপি পড়বো, সেটা না। আপনি সাইমালটেনিয়াসলি পড়বেন। আরেকটা কথা আমি একটু মাঝখানে বলে রাখি, বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে দেখা গেছে কি জানেন, আপনি যদি সারাদিন ধরে একই টপিক পড়েন, আপনার পড়ার গতি স্লো হয়ে যায়। এজন্য আমরা অনেক সময়, যারা আমাকে যখন বলে কেউ যে আপু আমাকে একটা রুটিন প্ল্যান করেন, বা আপু আমাকে একটু হেল্প করেন, বা আমি যখন নিজে পার্সোনালি আমি যখন নিজের পড়া রুটিন করি, আমি কখনোই একটা সিঙ্গেল জিনিসের উপরে একটা দিন কভার করি না। হয় আমি 1 ঘন্টা কোনো একটা ন্যাশনাল গাইডলাইন পড়বো, ওই 1 ঘন্টা আমি একটু অসপি পড়বো, ওই 1 ঘন্টা অথবা 40 মিনিট আমি একটু রেডিওলজি বই পড়বো, আমি একটা ইসিজি দেখবো। যখন আপনি দেখবেন যে দিনের মধ্যে আপনার টাইম ভাগ করা থাকবে, যে আমি সকাল থেকে রেসপিরেটরি আমি আজকে এই 5টা ডিজিজ পড়লাম, এরপর আমি 1 ঘন্টা জলিল স্যারের বইটা দেখবো, এরপর আমি আধা ঘন্টা একটু রেডিওলজি দেখবো স্যারের বই থেকে, বা আমি জলিল স্যার শুধু এক্সরে গুলো দেখবো। দেখবেন যে আপনার পড়ার স্পিড ভালো থাকবে, এবং দিন শেষে জিনিসগুলো আপনি কোরিলেট করতে পারবেন, যে রিটেনের সাথে একই সাথে ওয়ার্ড একটা কেস আসলে কিভাবে ডিল করবেন, ওটাও যেমন ওটা আপনি আন্দাজ করতে পারবেন, একই সাথে আপনার পড়াটাও হয়ে যাবে। সো চ্যাপ্টার ওয়াইজ সলভ করাটা এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। এখন তো জলিল স্যারের বই বিভিন্ন পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এটা একটা। আর 3 নাম্বার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি যদি বলি যে আপু, আপনি যদি বলেন যে আপু আমি তো পড়ি, রিটেন পড়লাম, এরপর আমি অসপি পড়লাম, এরপরে আমি আর কোনো কিছু করি না, তাইলে আমি বলবো আপনি 50% কাজ করেছেন, বাট 50% যেটা আপনার সব থেকে ইফেক্টিভ সেটা আপনি বাদ দিয়েছেন। সেটা কি? আপনাকে না দেখে সেলফ প্র্যাকটিস করতে হবে। এটা দুইটা ওয়ে আমি বলি, মানে আমি পার্সোনালি এটা ফলো করতাম। আমার কাছে মনে হয়েছে এটা মানে এটার থেকে মানে বেশি ইফেক্টিভ আর কোনো পড়া আমার কাছে মনে হয় না হয়েছে। কিভাবে? আমি যেটা করতাম, ধরেন আপনি তো মোটামুটি, আমরা শুধু বছর কাজ করেছি, আমরা এক্সরে প্রচুর দেখি, আমরা ইসিজি দেখি, আমরা ওয়ার্ডে কাজ করি। সুতরাং মোটামুটি জলিল স্যারের বই দেখবেন যে অসপি ছবি যেগুলো দেওয়া, আমরা রোগী দেখে আসছি, আমাদের একেবারে একদম আননোন না, যে আমি জীবনে কোনোদিন দেখি নাই, পারি না, এরকম কিছু না। কিছু জায়গায় আপনি আটকে যাবেন, ওই আটকে যাওয়ার জায়গাটা আপনাকে স্যারের বই আপনাকে হেল্প করবে, যে এক্স্যাক্টলি আপনি কি কথাটা লিখতে চাইবেন, বা পরীক্ষা আপনাকে কি চাচ্ছে। তো আপনি যেটা করতে পারেন, আপনি জলিল স্যারের বইয়ের দুটা পোর্শন আছে আমাদের, একটা শুধু কোশ্চেনের বই, আর একটা হচ্ছে অ্যান্সারের বই। আপনি শুধু কোশ্চেনের বইটা নিয়ে ঘুরবেন। কোশ্চেনের বইটা নিয়ে আপনি না দেখে অসপিটাকে আপনি নিজে লিখবেন, জাস্ট লাইক এ পরীক্ষা। পরীক্ষার সামনে যেমন আপনার শুধু অসপি কোশ্চেনটা থাকে, অ্যান্সার আপনাকে লিখতে হয়, জলিল স্যারের বইটাকে সামনে নিয়ে আপনি কোশ্চেনটা পড়বেন। 2 মিনিট থেকে 3 মিনিট সময় নেবেন, আমার 5 মিনিটের প্রয়োজন নাই পরীক্ষার মতন। আপনি শুধু একটা কলম দিয়ে কোন রকম করে আর কি, ওই ইসিজির একটা ফিবুলেশন মতন করে খালি লিখে যাবেন, আপনার মনে মনে থাকবে। আপনি কি লিখছেন আপনি জানেন, জাস্ট আপনি দেখবেন যে আপনি পারছেন কিনা, আপনি কথাটা লিখতে পারছেন কিনা। আপনি যতই জলিল স্যারের বই পড়েন না কেন, আপনার ব্রেন থেকে যখন আপনি এটা লিখতে যাবেন, ওই ইম্প্যাক্ট আসবে না। আপনার পড়লে মনে হবে যে আমি তো পারতেছি, আমি তো পারি, আমি তো পড়তেছি, আমার তো কমন মনে মনে হচ্ছে আমি পারবো এগুলা। এই যে পারবো পর্যন্ত থাকবে, যখন আপনি না দেখে লিখতে যাবেন, যখন আপনার ফাইনাল অসপি আসবে, আপনি ওই দিন যে দেখবেন আপনার কনফিডেন্স লুজ হয়ে গেছে, আপনার কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কি লিখবো কলম থেমে যাচ্ছে। এই যে না দেখে লিখাটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যত প্র্যাকটিস করবেন না দেখে, স্পিড প্র্যাকটিস হচ্ছে, তত আপনার হাত খুলবে, তত আপনার স্পিড বাড়বে, কনফিডেন্স গেইন হবে। দেখা যাবে যে মেইন পরীক্ষায় আপনার 3 মিনিট 3.5 মিনিট আপনার অস্পিড শেষ দিয়ে আপনি চেক করতে পারবেন। আর যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধু পড়ে যান পড়ে যান, আসলে 3 বার পড়ে গেলেও লাভ নাই, আপনাকে একবার না দেখে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, প্রথমে একবার আপনারা রজনী স্যারের বইটা রিডিং করে নিলেন, কনফিডেন্স গেইন হলো, পড়া হয়ে গেল। সেকেন্ড টাইম যখন রিভিশন করবেন, তাহলে তখন আর আপনি অ্যান্সার থেকে পড়বেন না। আপনি সরাসরি জলিল স্যারের বইটা নিবেন, নিয়ে আপনি শুধু কোশ্চেন গুলো থাকবে, অ্যান্সারটা আপনি না দেখে লিখবেন। যেহেতু একবার পড়া আছে, সুতরাং পরের বার আশা করি আপনি এমনি পারবেন। যেখানে আটকে যাবেন, ওইটা আপনি আনসার বের করে দেখবেন যে আপনার আসলে কতটুকু হলো। সেইভাবে করলে আমার মনে হয় ইনশাল্লাহ আপনার জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এখন আসেন আমাদের স্টাডি ম্যাটেরিয়াল। এটা যদিও রিটেনের জন্য বলা, তারপরও এখানে যত কন্টেন্ট আছে সবই কিন্তু আমাদের অসপিতে আসতে পারে। কিভাবে আসতে পারে? ওই যে আমরা বলছি, আপনি ডেভিডসন পড়বেন, ডেভিডসন থেকে অসপি কোশ্চেন আসবে না? আসবে। আপনি একটা ম্যালেরিয়া ডায়াগনোসিস দিয়ে ম্যালেরিয়া ট্রিটমেন্ট কি দিবেন, প্রিভেনশন কি দিয়ে করবেন, একটা নিউমোনিয়ার কার্বি স্কোর কত, বা আপনি কি কমপ্লিকেশন কি দেখবেন, কোনগুলা ওয়ার্নিং সাইন, বা কোনগুলা হচ্ছে
ফ্যাটালিটি সাইন, এগুলো আপনার আসতে পারে না পরীক্ষায়। কখন আপনি সার্কাডোসিস স্টেরয়েড দিবেন, এই জিনিসগুলো কিন্তু সব রিভিশনে, সুতরাং এগুলো কিন্তু সিমিলারলি অস্পিতেও আসতে পারে। সেকেন্ড হচ্ছে অস্পি জলিল স্যারের বই। জলিল স্যারের বই পড়লে যেমন আপনার অস্পি কাভার হচ্ছে, আমি আগেই বলেছি, একই সাথে আপনার রিটেনটাও কাভার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ন্যাশনাল গাইডলাইন গুলো পড়ার চেষ্টা করবেন কোরেসপন্ডিং চ্যাপ্টারের সাথে। যদি চিন্তা করেন যে আপু আমরা পরে পড়বো না, লাস্টের দিকে গিয়ে হচ্ছে গিয়ে একবারে গাইডলাইন পড়বো, তখন আসলে অনেক বার্ডেন হয়ে যায়, গাইডলাইন মনে রাখা খুব কঠিন। এই জন্য যখন আপনি অ্যাজমা পড়বেন, অ্যাজমার আপনি গাইডলাইন দেখে ফেলেন, সিওপিডি আপনি গোলটা দেখে ফেলেন, হ্যাঁ, যখন যেটা পড়লেন টিবি গাইডলাইনটা দেখে ফেলেন, যখন পয়জনিং পড়ছেন, ইনভেনম পড়ছেন, তখন পয়জনিং ইনভেনমেশনের গাইডলাইনগুলো দেখে ফেলেন। পয়জনিং ইনভেনমেশনের গাইডলাইন, টিবির গাইডলাইন, এগুলো কিন্তু গাইডলাইন ফলো করা ছাড়া কোনো অ্যান্সার আসলে সারা পিক করে না, সেগুলো গাইডলাইন দেখতে হবে। এছাড়া রিসেন্ট আপডেট এগুলো আপনাদের জন্য এখন প্লাস মাইনাস, এটা আপনাদের অস্পির জন্য না, বাট রিসেন্ট যে কোনো আপডেট, এখন যদি ডেঙ্গু নিয়ে বেশি হইচই হচ্ছে, সুতরাং ডেঙ্গু এটা রিসেন্ট আপডেট, এটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে। এবং এসবি এর জন্য আমরা যদি আজ কসপি নিয়ে কথা বলবো, এসবি এর জন্য যে ছোট করে বলি, এসবি প্র্যাকটিস বুকটা আপনারা যে কোনো একটা বই ফলো করতে পারেন। আর নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস সেশনের কোশ্চেন। আপনারা শুধু রিটেন কোশ্চেন সলভ করবেন না, আপনারা যারা পরীক্ষা দিয়েছে গত সেশনে বা তার আগের সেশনে এবং তার আগের সেশনে, লাস্ট 3 সেশনে অস্পিতে এবং অস্কিতে কি কি আসছে, এইটা করেসপন্ডিং সিনিয়রদের কাছ থেকে শুনে টুকে রাখবেন। যারা জেনেসিস যুক্ত থাকবেন তাদের কাছ থেকে তো আমরা এমনি পৌঁছে দিবই, আর যারা থাকবেন না বা আজকে শুধু সেশনটা শুনতে আসছেন, তাদের জন্য আমার একটা টিপস থাকবে, আপনারা শুনে নিবেন যে গত 3 সেশনে কি কি অস্পি আসছে। অস্পি হুবহু কমন না পড়লেও আপনি কিন্তু আইডিয়া পাবেন, এবং অনেক সময় আপনার লাক ফেভার করলে কিন্তু কমন পড়ে যায়। গত 3-4 বছর অ্যানালাইসিস করলে দেখবেন কখনো কখনো কিছু কিছু টপিকে কমন পড়ে যায়, কখনো হয়তো জয়েন্ট পেইন থেকে হিস্ট্রি দিল, কখনো হয়তো জয়েন্ট পেইন থেকে আপনাকে একটা আইওই দিল, কিন্তু জয়েন্ট পেইনটা কমন পড়ে গেল। ঠিক আছে, সুতরাং ইসিলি থেকে অনেক আগে একবার আমাদের হিস্ট্রি কাউন্সিলিং আসছিল, আবার পরবর্তীতে একবার পরীক্ষাতে কাউন্সিলিং আসছিল, সুতরাং এগুলো কিন্তু কমন পড়ে যায়। অস্পি এবং অস্কির জন্য আমাদের কি কি বই লাগবে, আপনারা সবগুলা বইয়ের ছবি মোটামুটি আপনাদের পরিচিত। 1 নম্বর বই হচ্ছে আমাদের কি ম্যাকলয়েডের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন বইটা লাগবে। এটা লাগবে কারণ আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আমরা জানি যে অস্কিতে আমাদের মূলত এক্সামিনেশন থাকে, মানে শর্ট কেস থাকবে, দুইটা দুইটা সেশন থাকবে। এই দুইটা স্টেশনে আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখাতে হবে এবং একই সাথে স্যারের ক্রস কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে, স্যারের ক্রস কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে, সুতরাং ম্যাকলয়েডটা ফলো করাটা বেটার, কারণ হচ্ছে ম্যাকলয়েড আমাদের স্যাররা মোটামুটি ফলো করেন। সুতরাং আপনি যদি ম্যাকলয়েডের কোনো কারণে ম্যাকলয়েড রেফারেন্স দিতে পারেন, অনেক সময় স্যারা জানতে চাইতে পারে যে আপনি এটা কেন করলেন, তখন একটা সেফ সাইড যে আমি এটা ম্যাকলয়েড থেকে করেছিলাম, ঠিক আছে স্যার আপনি যেভাবে বলছেন আমি নেক্সট টাইম এটা করবো। একটা কথা মনে রাখবেন, পরীক্ষার হলে বসে কোনো স্যার বা কোনো ম্যাডাম যদি বলে আপনি এটা এভাবে কেন করলেন এক্সামিনেশন, আপনাকে যদি রেফারেন্স জানতে চায় যেটা কোথায় আছে বলো, কোথা থেকে ফলো করছো, অবশ্যই নিশ্চয়ই অন্য কোনো রেফারেন্স বলবে না যে বড় ভাই দেখাই দিছে, অমুক আপু দেখাই দিছে, অমুক সেন্টারে দেখাই দিছে। এগুলা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না, এগুলা বললে আরো নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে, হ্যাঁ, নিজেই বিপদে পড়বেন। একে তো স্যার কিছু মানে স্যার তো বলবে যে একে তো তোমাকে হেল্প করছে, তারপর আবার তুমি এসে আমাকে তার কথা বলতেছো যে অমুকে শিখাইছে, সে তো তোমাকে শিখাইছে, তুমি কেন ভালো করে বই দেখো না। সুতরাং এগুলা কিন্তু এভিডেন্স। হ্যাঁ, এবার অনেকগুলো এপিসোড স্যারের এরকম রাগ হয়েছে, যদি জিজ্ঞেস করে অমুক কোন বই ফলো করেছো, স্যার ম্যাকলয়েড ফলো করেছি, আচ্ছা এটাই ভাবে কেন করলা, আচ্ছা ঠিক আছে স্যার আমার ভুল হয়েছে, আমি আপনি যেভাবে বলুন সেভাবে করবো। এটা গেল আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য আপনারা এই বইটা ফলো করবেন। 2 নম্বর বই দেখেন, এখানে একটা ইসিজি প্র্যাকটিস বই আছে, এটা হচ্ছে আব্দুল্লাহ স্যারের বই। যদি সম্ভব হয় আমি বলবো অসপি জলিল স্যারের বইটা পড়লে এনাফ। জলিল স্যারের বইয়ে যতগুলা ইসিজি আছে এটা পড়লেই এনাফ। এরপরও যদি কারো সুযোগ থাকে, সময় থাকে, আমরা তো ইসিজি খুব বেশি কিছু লাগে না, আমাদের হাতে গোনা 10 থেকে 12টা সর্বোচ্চ বা 8 থেকে 10টা খুব ইম্পর্টেন্ট ইসিজি টপিক থাকে, ওইগুলো আপনি আব্দুল্লাহ স্যারের বই থেকে একবার করে দেখে নেবেন ফাইন্ডিং সহ। এবং আব্দুল্লাহ স্যারের বইয়ের পেছনে 100টার মতো আপনাদের জন্য প্র্যাকটিস ইসিজি আছে। চেষ্টা করবেন আপনার যখন ইসিজির বেসিকটা পড়া হয়ে যাবে, আমরা তো যখন যেটা পড়ি আগে যদি বেসিকটা রিভিশন দিয়ে নিই যে এটা অমুক জায়গায় বাড়বে, এটা কেমন হবে, হ্যাঁ, এটা এমআই এর ইসিজি কি কি থাকতে পারে, ফাইন্ডিং, এটা বেসিক আমরা মোটামুটি সবাই জানি। ওই বেসিকটা রিভিশন করার পরে আপনি প্র্যাকটিস করবেন, প্রতিদিন 2টা করে রাতে ঘুমানোর আগে ইসিজি এবং এক্সরে প্র্যাকটিস করে ঘুমাবেন। নেক্সট বই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে রেডিওলজি বই, এটাও আমাদের আব্দুল্লাহ স্যারের বই। এটা প্লাস মাইনাস, এটা যদি আপনার সুযোগ থাকে আপনি দেখবেন। এখন এইটার মধ্যে আপনার অনেকগুলা কন্টেন্ট আছে, যেমন আমাদের কিছু চেস্ট এক্সরে আছে, হ্যান্ডের আছে, সিটি স্ক্যান আছে, ব্রেনের আছে, অ্যাবডোমেন আছে, চেস্ট সিটি আছে,
হ্যাঁ, হেডের আছে, অনেক বিভিন্ন ধরনের আছে। তো এই জায়গা থেকে আপনি কোনটা দেখবেন যেই ডিজিজ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই ডিজিজ ওয়াইজ এক্সরে গুলা, কোরেসপন্ডিং এক্সরে গুলো আপনারা দেখে নেবেন। যেমন ফর এক্সাম্পল, আপনি নিউমোনিয়া পড়ছেন, আপনি প্লুরাল ইফিউশন টপিকটা পড়ছেন, আজকে আপনি ব্রঙ্কিয়াল কার্সিনোমা পড়ছেন। আপনি পড়ার সাথে সাথে যদি সুযোগ থাকে, সময় থাকে, জলিল স্যারের বই ফার্স্ট রিটেন পড়ার ডিভিশন পড়বেন, নেক্সট বই হচ্ছে জলিল স্যারের বই। এরপরে যদি মনে হয় যে আপনি আসা যাওয়ার পথে সময় পাচ্ছেন, ওয়ার্ড টাইমে বসে আছেন, আজকে ওয়ার্ডে স্যার রাউন্ডে দেরিতে হচ্ছে, একটু 1 ঘন্টা টাইম আছে হাতে, 1 ঘন্টা গল্প না করে, অন্য কাজে ওয়েস্ট না করে, ওই 1 ঘন্টাকে আপনি ওয়ার্ডের যে 1 ঘন্টা কাজে লাগান। কি করেন? রেডিওলজি বসে বসে শুধু ছবি দেখেন, বেশি কিছু দরকার নাই আপনার। এই রেডিওলজি বইয়ের থিওরি পড়ার দরকার নাই, এখন আপনার থিওরি দরকার নাই। থিওরি আপনাকে ডিভিশন দিয়ে দিচ্ছে, থিওরি আপনাকে আমরা ক্লাসে দিয়ে দিচ্ছি, থিওরি আপনি অনেক জানেন। আপনি শুধু রেডিওলজির ছবিগুলা দেখবেন যে স্যারের বইতে ইফিউশনের কয়টা ছবি আছে, স্যারের বইতে একটা কনসলিডেশন কয়টা ভাবে আসছে, একটা অ্যাবসেস কয় ভাবে স্যার স্যার ছবি দিয়েছে, ইফিউশনের কয় রকমের ছবি দিছে, একটা পেরিকার্ডিয়াল ইফিউশন কিভাবে স্যার ছবি দিছে, এই যে বিভিন্ন ছবি, এই ছবিগুলা শুধু আপনি রেডিওলজি বই থেকে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর বই, যদি এখানে 3 নম্বরে, বাট এটা আমাদের ফার্স্ট বই, সেটা হচ্ছে জলিল স্যারের অস্থি বই। এটা আপনাদের সবার কাছে থাকা উচিত, যদি না থাকে আজকেই এই বইটা সংগ্রহে রাখবেন। আচ্ছা, এবার আসেন 5 নম্বর বই যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের জেনেসিস এর পক্ষ থেকে বাংলা মেড একটা বই বের করেছে, সেটা হচ্ছে হিস্ট্রি কাউন্সেলিং এর একটা বই। এই বইটা যদি সুযোগ হয় এখনই আপনারা সংগ্রহে রাখবেন। কারণ কি? কারণ এই বইতে আপনাদের প্রায় 20+, 25 বা 20+ হিস্ট্রি আছে, এবং 40+ কাউন্সেলিং আছে। আমি প্লাস বলছি কারণ এক্স্যাক্টলি কত ক্লাস আমার মনে নাই, বাট হিউজ দেওয়া আছে। এখনো পর্যন্ত এই বইয়ে যতগুলা কাউন্সেলিং দেওয়া আছে তার বাহিরে ইউজুয়ালি কাউন্সেলিং আসলে আসার আর সুযোগ নাই। কারণ কোত্থেকে আর দিবে, বা সুযোগ থাকলেও অনেক কম, এখনো পর্যন্ত এমন হয় নাই যে আমাদের এখান থেকে আসে নাই। সুতরাং এই বইটা এখনই কালেকশনে রাখবেন। কেন রাখবেন একটু পরে আমরা বলতেছি, একটু পরেই বুঝতে পারবেন কেন বলছি যে এখন থেকেই পড়তে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি হচ্ছে অস্থির স্টেশন গুলা। হ্যাঁ, আচ্ছা, একজন জানতে চেয়েছেন এসবিএ কিভাবে আচ্ছা, আজকে আমাদের সেশনটা তো অ্যাকচুয়ালি অস্থির রিলেটেড। আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপু, আমরা অস্থির একটু শেষ করে আমি যে শেষের দিকে এসে আপনার এসবিএ এর কথা আমি আলোচনা করব। ঠিক আছে? তো অসপি আমাদের কয়টা স্টেশন থাকবে? অসপি হচ্ছে 10টা স্টেশন থাকবে। ঠিক আছে? আমরা ছোটবেলায় যেরকম এমবিবিএস লেভেলে অসপি দিতাম, 5 মিনিট করে টাইম পার স্টেশনে, এখানেও সেরকমই থাকবে। 10টা স্টেশন থাকবে, মাঝে 2টা রেস্ট থাকবে। বিসিপিএস এর অসপি স্টেশন কিন্তু ডিফারেন্ট, যারা ফেস করে আসছে তারা জানে। ওইটা হচ্ছে পুরো আপনার একটা ছোট 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 রুমের মতন, হ্যাঁ, আলাদা করে বর্ডার করা, একদম বাউন্ডারি করা, একদম ছোট ছোট রুমের মতন, একদম পিচি পিচি রুম। ভেতরে শুধু আপনার একটা টেবিল বসানো থাকবে, একটা বাস্কেট দেওয়া থাকবে। আপনি যাবেন, ওখানে আসলে আপনার আশেপাশে তাকানোর কেউ নাই, সামনে পেছনে ডানে বামে আপনার শুধু আপনি বর্ডার দেখতে পাবেন, কিছু নাই ওইখানে। সুতরাং এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কিন্তু খুব একটা ইজি না। যারা পরীক্ষা দিয়ে আসছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে ওই সময়টা আসলে খুব ইজি লাগে কিনা, আমার মনে হয় না কারো লেগেছে। তো অসপিতে 10টা স্টেশন থাকবে, প্রতিটা স্টেশনে আপনার 5 নাম্বার করে, এবং সময় কত? 5 মিনিট করে। কি কি থাকবে আমাদের অসপিতে? অসপির কন্টেন্ট হচ্ছে মূলত ইসিজি, এক্স রে, সিটি এমআরআই, ডাটা ইন্টারপ্রিটেশন, সেটা যে কোনো ফরম্যাটে ডাটা দিতে পারে, পিক্টোরিয়ালস, পেডিগ্রি, এবিজি, প্রসিডিউর কাউন্সিলিং, এন্ডোস্কোপি, ব্যারিয়াম ইনিমা, ইলেকট্রোফরেসিস, সেটা হতে পারে হেমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস, পিবিএফ, স্পাইরোমেট্রি, ফান্ডাল ফটোগ্রাফ, ক্যারিওটাইপ। ইউজুয়ালি এই 18টা কম্পোনেন্টের মধ্যেই আমাদের সাধারণত অস্পি গুলো এসে থাকে। এর মধ্যে যেই দুইটা স্টেশন আপনার কম, মানে কমন কনফার্ম আপনি থাকবেই, সেটা হচ্ছে প্রসিডিউর স্টেশন একটা কমন অস্পির মধ্যে, এবং কাউন্সিলিং একটা আপনার কমন। ঠিক আছে? তার মানে একটা স্টেশনে আপনার প্রসিডিউর থাকবেই অস্পিতে, একটা স্টেশনে কাউন্সিলিং। তাহলে এই যে প্রসিডিউর 5 নাম্বার, কাউন্সিলিং 5 নাম্বার, এই 10-এ 10 তোলা কিন্তু সম্ভব। এখানে আপনাকে 10-এ 10ই পাইতে হবে, 10ই তুলতে হবে। আচ্ছা, এরপরে আসেন একটা ইসিজি কনফার্ম, এক্স রে একটা কনফার্ম, একটা সিটি এমআরআই থেকে যে কোনো একটা থাকবে। তার মানে আপনি দেখেন আপনার এখানে প্রায় 3টা স্টেশন কনফার্ম, 4 নাম্বার 5 নাম্বার, 5টা আপনি কনফার্ম পাচ্ছেন। 6 নাম্বার আসেন ডাটা বা হচ্ছে পেডিগ্রি, এবিজি, এইগুলা থেকে যে কোনো একটা ইউজুয়ালি থাকে। পিক্টোরিয়ালস একটা কনফার্ম, মানে ছবি দিয়ে কিছু না কিছু থাকবেই, একটা না একের অধিকও থাকবে। এছাড়া তাহলে আমাদের গেল কয়টা? এখানে প্রায় আপনার 5টা, এবং এখানে 6টা, বাকি 4টা স্যারদের ইচ্ছা।
তারা কি ছবি দিবে, নাকি তারা আরেকটা ইসিজি দিবে, নাকি আরেকটা এক্সরে দিয়ে একটা ডাটা দিবে একসাথে মিলাই দিবে, নাকি আরেকটা এবিজি দিয়ে ডাটা তৈরি করে দিবে, সেটা স্যারদের ব্যাপার। অথবা একটা পিবিএফ দিবে, নাকি একটা স্পাইরোমিটার দিবে, এটা ডিপেন্ডস। ঠিক আছে? সুতরাং আপনি যদি শুরু থেকেই একটু অ্যানালাইটিক্যাল ওয়েতে চিন্তা করে বুঝায় খুব টেকনিক্যালি পড়েন, দেখবেন আপনার কিন্তু অস্পিতে চাইলেও ফেল করা সম্ভব না, আপনি কিন্তু কমন ফেলতে পারবেন। তাহলে আপনি যেই জিনিসগুলা পরীক্ষায় কনফার্ম থাকবে সেইটাকে এখন থেকে আপনার নখদর্পণে আনতে হবে। যেমন এক্স রে, ইসিজি, সিটি স্ক্যান, সেটা সিটি চেস্ট, সিটি অ্যাবডোমেন, সিটি ব্রেন, এটাতে কোনো রকম ভুল হওয়ার সুযোগ নাই, ভুল করা যাবে না। এগুলো আপনাকে এখন থেকেই প্রতিদিন একটু একটু করে প্রিপারেশন নিতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। 2 নাম্বার আসেন এবিজি। এবিজি ইউজুয়ালি একটা থাকেই, ইউজুয়ালি এবিজি একটা থাকবে। তাহলে এবিজি আপনি যদি দৈনিক প্র্যাকটিস করেন, একবার বেসিকটা বুঝে, এবিজি কিন্তু আপনার কমন পড়ে যাবে। প্রসিডিওর এবং কাউন্সিলিং দুটো সেশন কনফার্ম। তাহলে 5টা 10টার মধ্যে আপনি যদি 5টা এখানে কনফার্ম পান, আপনি যদি 50 তুলতে পারেন, আপনি যদি 60 নাও পান, আমার অস্কি কিন্তু রয়ে গেছে। এবার আসেন আমাদের অস্কি স্টেশনে আমাদের কি কি থাকবে। অস্কিতে থাকবে আমাদের কয়টা স্টেশন বলেছিলাম? 5টা। 5টা স্টেশন থাকবে। কি কি থাকবে 5টার মধ্যে? 2টা থাকবে আপনার হিস্ট্রি টেকিং, 2টা থাকবে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেটা আমরা বলি হচ্ছে শর্ট কেস, আর একটা স্টেশনে যেটা থাকবে এটা আইওই অথবা কোনো একটা লং কোশ্চেন। এখন আসেন লং কোশ্চেনটা কি। লং কোশ্চেন হচ্ছে আপনারা রিটেন পরীক্ষা যেরকম দিয়েছেন, রিটেন পরীক্ষা দেখবেন কোশ্চেন গুলা বড় থাকে, ওইখানে আপনাদের নাম্বার যদি 5 থাকে, ওইটা হচ্ছে লং কোশ্চেন। জাস্ট রিটেনের মতনই আপনাকে একটা সিনারিও বেস কোশ্চেন দিবে, একটা ডায়াগনোসিস লিখবেন, ইনভেস্টিগেশন লিখবেন, কমপ্লিকেশন কি হতে পারে, এটা ফার্দার কি কি ম্যানেজ করতে পারেন, অমুক জিনিস প্রিভেন্ট করতে গেলে কি কি করবেন, বা আপনি ক্লিনিক্যাল কটা সাইন লেখেন, মানে একদম একটু বড় প্রশ্ন, 10 নম্বরের জন্য একটা কোশ্চেন থাকবে। টপিক গুলা কি থাকবে? টপিক গুলা ইউজুয়ালি আপনার রিটেনের জন্য যেগুলো প্রিপারেশন নিয়েছেন ওগুলোর মধ্যেই কমন পড়ে যাবে, হ্যাঁ, এর বাইরে সাধারণত আসে না। এখন আসেন, তাহলে আমার এখানে একটা কোশ্চেন আপনি কমন পাবেনই, যদি রিটেন ভালো করে পড়ে এটা কমন পাবেন 10 নাম্বার। বাকি রইলো কি আমার 4টা সেশন, খেয়াল করেন, হিস্ট্রি এবং এক্সামিনেশন। তাহলে 2টা হিস্ট্রি টেকিং থাকবে, হিস্ট্রি টেকিং এ 20 নাম্বার, 2টা এক্সামিনেশনে 20 নাম্বার, কত হইলো? 20 20, দুইটা আমার 4টা স্টেশনে 40 নাম্বার। এখন আপনি একটু আগে অস্পিতে আপনার ধরেন 10টার মধ্যে আপনার 4টা স্টেশন খারাপ হয়েছে ফর এক্সাম্পল, আপনার 6টা মোটামুটি ভালো করে আসছেন, তার মধ্যে এই দুটো আপনি 10-এ 10 পাবেন, 5-5 করে। বাকিগুলা যে আপনি 40-এর মধ্যে 50-এর মধ্যে আপনি ধরেন কোন রকম আপনি 40 ধরলেন, আপনি 50 পেয়ে এখানে আসলেন, আপনার ডেফিসিয়েন্সি কত আছে? 10। আপনি হিস্ট্রি টেকিং এ 20-এ 20 তোলা সম্ভব, এক্সামিনেশনে মিনিমাম 18 তোলা সম্ভব, আইওই বা আপনার ব্রড কোশ্চেন, যেটা ব্রড কোশ্চেন আপনি চাইলেও মানে একেবারে যদি কমন না করে তাহলে হয়তো ডিজাস্টার হবে, আদারওয়াইজ আপনি এখানে 8 থেকে 9 ইজিলি তুলতে পারবেন। তাহলে শুধুমাত্র হিস্ট্রি টেকিং জাস্ট আপনি যদি মাথায় রাখেন, হিস্ট্রি টেকিং এর পয়েন্ট গুলা, কোনো পয়েন্ট আপনি মিস না করেন, 20-এ 20 পাওয়া ইটস ভেরি পসিবল, ভেরি পসিবল। আমরা অনেক পরীক্ষার্থী ছিল এরকম পেয়ে আসছে। সুতরাং এখানে যদি আপনি 40 নাম্বার পান আর এখানে যদি আপনার 50 পান, আপনার লাগবে কত পরীক্ষায়? দুইটা মিলায় কত লাগবে আপনার? 60 নাম্বার। তাহলে এখানে 50 আর ওদিকে 40, কত আসছে? অলরেডি আপনার 5 নাম্বার থেকে অনেক উঠে গেছে। সুতরাং যারা চিন্তা করেন যে আপু শুধু অস্পি ভালো করে পড়বো, অস্কির দিকে নজর দিচ্ছি না, আমি একটু রিভার্স করতে বললাম আজকে যে অস্কিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন অ্যাকচুয়ালি পাস ফেলটা আপনার আপনাকে আগায় নিয়ে যাবে বা আপনাকে একেবারে ড্রব্যাক করে দিবে অস্কিতে। আপনি এভারেজে যদি অস্কিতে, সাধারণত মোটামুটি এভারেজ পরীক্ষায় সবাই দিয়ে থাকে, খুব ভালো হয়, আবার একেবারে খারাপ খুব কমই হয়। কারণ অসপি আমাদের ছোটবেলা থেকে দিয়ে আসছি, অসপি আমরা জানি, অসপিতে আমরা অভ্যস্ত, অসপি আমরা প্রচুর লিখি, রিটেনে পড়ে আসি, যার কারণে অসপিতে আসলে খুব একটা সমস্যা ইউজুয়ালি হয় না। মোটামুটি জলিল স্যারের বই পড়া থাকলে, 2 থেকে 3 বার পড়া থাকলে, জলিল স্যারের বই থেকে হুবহু না আসলেও টপিক গুলো অনেক সময় আমাদের কমন আসে বা আমাদের 10 থেকে কমন আসে, আমরা পারি। প্রবলেমটা হয় অস্কিতে যে, কারণ আপনি হিস্ট্রি টেকিং যখন বলতে বসবেন, আপনার সামনে একটা ডামি পেশেন্ট থাকবে এবং আপনার ডান পাশে স্যার বসে থাকবে, আপনি স্যারের সামনে বসে রোগীর হিস্ট্রি নিবেন। এটা এত সোজা জিনিস না যে আমরা ওয়ার্ডে যেরকম রোগীকে জিজ্ঞেস করি, অনেক কিছু ভুলে যাই, একটু পরে গিয়ে আবার জিজ্ঞেস করি, আচ্ছা বাবা ওটা একটু বলেন তো। ওইখানে আপনি একবার যদি ব্রেক করে ফেলেন বা চলে যান, ট্রেন চলে যাবে তো চলে যাবে, আর কিছু করার থাকবে না, স্যার সামনে বসা। এবং দেখবেন যে স্যার আপনার 10 মিনিট করে সময় থাকবে, আপনি 2 থেকে 3 মিনিট, এইটা বলতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমরা যখন জেনেসিসে আমরা যখন মডেল টেস্ট গুলা নেই, অসপি ফাইনাল মক টেস্ট গুলা নেই, তখন দেখা যায় কি আমরা তো আসলে 7 মিনিট করে 8 মিনিট করে টাইম দিচ্ছি, 3 থেকে 4 মিনিট বলে হিস্ট্রি টেকিং চুপ,
তাহলে আপনি স্যার আমাদের সামনে বসে যদি আপনি 3 মিনিট 4 মিনিট কথা বলতে না পারেন, আপনি স্যারের সামনে যে কিভাবে 10 মিনিট হিস্ট্রি নেবেন? 10 মিনিট কিন্তু হিউজ টাইম। তো স্যারের সামনে আপনাকে বসে বসে 30 থেকে 40টা পয়েন্ট কভার করতে হবে, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। তো সেই জন্য হিস্ট্রি টেকিং এর জন্য আপনাকে রিটেন পড়ার সময়ই একবার মাথায় সেট করতে হবে যে আমি যখন যেটা পড়বো, এটা যদি হিস্ট্রি এখান থেকে আসার সুযোগ থাকে আমি একবার দেখে যাব। এই যে আপনি একবার পড়ে গেলেন, পরীক্ষার পরে যখন আপনি রিটেনের পরে যখন আপনি তখন ওই যে 14 দিন সময় পাবেন, তখন আপনি মূলত অফ কিতে বেশি ফোকাস করবেন। কারণ ওই 14 দিন চোখের পলকে চলে যাবে। ওই 14 দিন আপনাকে মূলত অফ কি, কাউন্সিলিং, প্রসিডিউর, এক্সামিনেশন এবং আইওই প্র্যাকটিস করতে হবে। এই 5টা কম্পোনেন্টকে মূলত আপনার ফোকাস করতে হবে ওই 14 দিনে। তাহলে তখন আর কি আপনার এই অস্পির এই 18টা কম্পোনেন্ট পড়ার সুযোগ থাকবে? আপনারাই বলেন, থাকবে কি থাকবে না? তাহলে এখনই আপনাকে রিটেনের সাথে এই অস্পি কম্পোনেন্ট গুলাকে মিনিমাম 2বার, 3বার পারলে ভেরি গুড, না পারলে মিনিমাম, একদম মিনিমাম, এর থেকে আর মিনিমাম নাই, মিনিমাম 2বার আপনাকে জুনিয়র স্যারের বই শেষ করতে হবে। তারপরে আপনি হিস্ট্রি এবং এক্সামিনেশন এক্সামিনেশন ওয়ার্ডে যখন কাজ করেন, রুগী দেখেন, একটু মাঝে মাঝে দেখলেন, বা আমাদের ক্লাসের সাথে সাথে যেটা হয়ে যায় আপনাদের এক্সামিনেশন দেখা যাচ্ছে, আপনি মাঝে মাঝে একটু প্র্যাকটিস করলেন। তারপরেও যদি ডেফিসিয়েন্সি থেকে থাকে, সেটা আপনি অস্কের আগে আমরা ফাইনাল অস্কের আগে আমরা চেষ্টা করি সেটা কভার করে দেওয়ার। কিন্তু হিস্ট্রি এটা আপনি এখন একবার জাস্ট করে রাখবেন, মেইন পড়াটা আমরা পড়বো ইসের পরে, এখন মানে রিটার্নের পরে। এখন আসেন, প্রত্যেকটা জিনিসেরই একটা আপনার গোল প্ল্যান করতে হবে। প্রথম কথা, আপনাকে একটা গোল প্ল্যান করতে হবে, আপনার একটা গোল থাকতে হবে যে আমাকে এই জানুয়ারিতেই পাস করতে হবে। কোনোভাবেই আমার আসলে মিড টার্মকে ডিলে করার সুযোগ নাই। মিড টার্ম যত ডিলে হবে তত বেশি আপনার আসলে ক্যারিয়ার আপনি পিছিয়ে যাবেন, আপনার মনোবল কমে যাবে, আপনার কনফিডেন্স ব্রেকডাউন হবে। এবং এখন তো যারা পাস না করে ব্রাঞ্চে অনেক সময় ট্রেনিং নেয় না, ট্রেনিং এ কিন্তু জয়েন করতে পারে না। হ্যাঁ, আপনাকে একটা প্ল্যান করতে হবে, আপনি কি পড়বেন, দৈনিক পড়াটা প্ল্যান করতে হবে। এমন না আপনি মনে মনে রাখেন, আপনি একটা নোটবুকে ছোট একটা পেজে স্টিকি প্যাডে লিখে রাখেন যে আজকে আমি জলিল স্যারের বই 40 মিনিট পড়বো প্রতিদিন। প্রতিদিন আমি রিটেনের জন্য 3 ঘন্টা পড়বো, আমি 1 ঘন্টা কোশ্চেন সলভ করব। আপনার যখন 3 ঘন্টা শেষ হয়ে যাবে আপনি জাস্ট সুইচ করবেন। 3 ঘন্টা আমার রেসপিরেটরি পড়ার কথা ছিল, 6টা টপিক বা 3টা টপিক আমি শেষ করতে পারি নাই। আমি অস্পির জন্য যে 40 মিনিট বরাদ্দ রেখেছি, ওই বরাদ্দ টাইমে আর রেসপিরেটরিকে কন্টিনিউ করা যাবে না। যদি করতেই হয়, অস্পির 40 মিনিট আগে শেষ করবেন, শেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ওভার টাইম দিবেন। এখন নিজের যেমন আমরা বলি না যে অফিসের কাজ টাইম মতো শেষ করতে হবে, যদি আপনি সময়ের মধ্যে শেষ না করতে পারেন আপনি ওভার টাইম করে দিয়ে যাবেন, আপনার দায়িত্ব আপনাকে করতে হবে। সুতরাং ওই যে আপনি এক্সট্রা করে যে অস্পির জলিল স্যারের জন্য আপনি 40 মিনিট 50 মিনিট রাখলেন, ওই টাইমটাতে আপনি অন্য কিছুকে ঢুকাবেন না, ওইটা আপনার দৈনিক ফিক্স টাইম। আচ্ছা, অবশ্যই আপনাকে সেটার উপরে কাজ করতে হবে, এবং আলটিমেটলি যদি আপনি লেগে থাকেন অবশ্যই গোল পসিবল। একই কথা, সো বেস্ট ওয়ে অফ স্টাডিটা কি? এসবিএ, এসএকিউ, অসপি, অসকি সাইমালটেনিয়াসলি আমরা পড়বো, একই সাথে পড়বো। এখন আসেন আরো কিছু এক্সাম্পল আপনাদের দেখাই, মেক ইট ভেরি ক্লিয়ার যে আপু যদি মনে হয় এখনো বুঝি নাই কিভাবে পড়বো, দেখেন। ফর এক্সাম্পল, আপনি সার্কোডোসিস পড়তে বসছেন, হ্যাঁ, সার্কোডোসিস পড়তে বসছেন, এখন আপনি সার্কোডোসিসের তো সবই পড়বেন, ডায়াগনোসিস করবেন কিভাবে, ইনভেস্টিগেশন গুলা কি। আমরা জানি সার্কোডোসিসের একটা বিশাল সুন্দর ছবি আছে আমাদের ডেভিডসনে, এই ছবিটা সবাই পড়বেন। এই ছবিটা কিভাবে পড়বেন? শুধু কি ছবিটা আপনি দেখে চলে যাবেন? আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি খুঁজে খুঁজে পড়তে হবে যে আমার এখানে নিউরোলজিক্যাল ফাইন্ডিং কোনগুলা, আমার স্কিন লিশন কোনগুলা, আমার সিনে লিশন হয়েছে কোনটা। হ্যাঁ, এইরকম করে কিন্তু পরীক্ষায় আসে। অস্পিতে দেখা গেল আপনাকে একটা কোশ্চেন দিল যে 4টা নিউরোলজিক্যাল ফাইন্ডিং লেখেন। এখন আপনি বলেন তো 4টা নিউরোলজিক্যাল ফাইন্ডিং এখানে আপনি কি লিখবেন? 4টা নিউরোলজিক্যাল ফাইন্ডিং কি হবে এখানে? যেমন এই যে আমার এখানে গ্রিন কালার গুলা দেখেন, প্যাচি মেনিনজাইটিস, স্পেস অকুপাইং কোন লিশন, ক্রেনিয়াল নার্ভ পলসি, হ্যাঁ, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, পেরিফেরাল নিউরোপ্যাথি, চলে আসছে না? তাহলে যখন আপনি পড়বেন, যখনই যেই টপিকটা পড়বেন তখনই আপনার মাথা সেট থাকবে আমি এখান থেকে রিটেনের জন্য তাহলে কি পড়বো, তাহলে এটা আমার রিটেনেও আসতে পারে, অস্পিতেও আসতে পারে। এখন আসেন এই জায়গাটা থেকে আমার অস্পিতে কি আসতে পারে। আপনি যখন যেটা পড়বেন আপনার মাথায় এটা প্রশ্ন থাকবে, যদি মনে হয় মাথায় থাকে না ভুলে যাই, স্টিকি প্যাডে লিখে রাখেন এসবিএ, রিটেন, অসপি, অসকি, চোখের সামনে থাকবে। ওটা দেখবেন আর মনে মনে বলবেন এখান থেকে কি পড়বো। তাহলে এখন দেখেন এইখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট অসপি আসে, যে শিনে কি লিশন আছে, ইরাইদেমা নোডোসা। এই যে শিনের লিশনটা, এই লিশনটা যদি আমি আপনাকে একটা সিঙ্গেল ছবি দেখাই, পরীক্ষায় আসতে পারে। একই সাথে আপনাকে বলতে পারে এইরকম কমন 5টা, এটার 5টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখেন, তখন কিন্তু আপনাকে শিনের আর বাকি 5টা বা 4টা লিশন লিখতে হবে। ঠিক আছে?
আচ্ছা, ঠিক একইভাবে দেখেন এই জায়গাটাতে আপনি যখন একটা এক্স রে পড়লেন, এই এক্স রে আমাদের স্টেজ গুলো মুখস্থ রিডিনের জন্য। এখন আপনি সাথে সাথে গুগলে যাবেন, সার্চ দিবেন, ডেভিডসনে তো ছবি আছেই। আপনি যখন যেই ডিজিজের কোনো ছবির কথা ডেভিডসনে পড়বেন বা কোনো ছবি ডেভিডসনে থাকবে, আপনি সাথে সাথে মোবাইলটা বের করে শুধুমাত্র গুগলেই ঢুকবেন, ফেসবুকে না। গুগলে ঢুকে আপনি 10টা ছবি দেখবেন যে এই যে এরকম বায়োলেটারাল লিম্ফোডেনোপ্যাথি দেখতে কিরকম। এই ছবিটা আপনি দেখলেন, তাহলে এখানে আপনার রিটেন করা হয়ে গেল, এইখানে আপনার এসবিএ পড়া হয়ে গেল। তাহলে এখন দেখেন আপনাকে এসবিএ প্রশ্ন করতে পারে না যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে ক্রনিক পারসিস্টেন্ট ডিস্ট্রেসিং কাফ নিয়ে, এবং পেশেন্টের হচ্ছে বায়োলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি আছে, সাসপেক্টিং, আপনি বলতেছে আপনাকে যে আপনি সাসপেক্ট করলে সার্কোইডোসিস, এটা কোন স্টেজে আছে। এটা একটা এসবিএ কোশ্চেন হতে পারে না। আপনাকে এসবিএ কোশ্চেন করতে পারে না যে পেশেন্টের হচ্ছে প্যান ক্যামাল ইনফিল্ট্রেশন হয়ে গেছে, বাট অন এক্সামিনেশন বা অন এক্স রে কোনো বায়োলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি নাই, তাহলে এটা কোন স্টেজে আছে। তখন অ্যান্সার কি হবে? স্টেজ 3। তাহলে এই জিনিসটা পড়ার সময় আপনি একবার চিন্তা করলেন যে আমি রিটেনে কি পড়বো, পড়া হয়ে গেল। এখান থেকে এসবিএ কি আসতে পারে, এই জিনিসগুলো আপনার স্টেজিং হিসেবে এসবিএ তে আসতে পারে। এইখান থেকে আপনার একটা এক্স রে ছবি হিসেবে অসুবিধা আসতে পারে। এখন আসলে আপনি ম্যানেজমেন্ট পড়বেন, ম্যানেজমেন্টের মধ্যে আমরা কখন কখন প্রেডনিজোলন দেই, প্রেডনিজোলনের ইন্ডিকেশন কি, এই ইন্ডিকেশন গুলো রিটেনে আসতে পারে, অস্পিতে আসতে পারে। আপনি পড়ার সময় পাশে এখানে লিখে রাখেন যে রিটেন এসএকিউ অবলিক অসপি, তাহলে আপনার পরীক্ষার আগে রিভিশন করার সময় আপনার চোখ যাবে। আচ্ছা, এরপরে আসেন, এই কথা আমরা আগেও বলেছি যে ইন্ডিকেশন অফ কি বলে পুয়ার প্রগনোসিস ফিচার কোনগুলা আমাদের এই সার্কোইডোসিসের, এটা আপনার রিটেন কোশ্চেনও আসতে পারে, এটা আপনার ইয়াতেও আসতে পারে, অস্পিতেও আসতে পারে। ইভেন দো এখান থেকে চেঞ্জ করে দিয়ে আপনাকে এখান থেকে একটা যে কোনো কম্পোনেন্ট নিয়ে আপনাকে একটা এসভিও করতে পারে, বাকিগুলো চেঞ্জ করে দিবে, একটা কম্পোনেন্ট রাইট রাখবে, বাকিগুলো সব ফলস করে দিবে, দিয়ে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আসতে পারে যেখানে নিচের এসভিতে আসতে পারে যে ফলোইং কোনটা এখানে আমার পুয়ার প্রগনোস্টিক ফিচার। সুতরাং প্রত্যেকটা জিনিস পড়ার সময় জাস্ট আপনার মাইন্ডসেট লাগবে, আর কিছু না। মিড টার্ম সোজা, একেবারে কঠিন না, কিন্তু আপনাকে শুরু থেকে আসলে একটু স্ট্রাকচার বেঁধে যেতে হবে। এই ছবি থেকে আমরা আপনাকে দেখাইছিলাম কোনটা, যে এই যে মেনোডোসাম। এখন আমি আপনাকে বলছিলাম আমরা আজকে পড়বো না, আমরা জাস্ট একটা ওয়ে দেখবো। পড়া তো আপনারা ক্লাসেই পড়বেন বা অলরেডি অনেকে পড়েও ফেলেছেন। দেখেন দেখেন থেকে একটা এসবি আসছে, আমি কিন্তু এর মধ্যেই আছি ঘুরে ফিরে। দেখেন এখানে প্রশ্নটা কি বলছে, 42 ইয়ার ওল্ড একটা ম্যান আপনার কাছে আসছে, ডায়াবেটিস মাইলের কাছে তার হিস্ট্রি আছে, ইয়েলোইশ ইন দা Shinyaste present with a large lesion on his left shin that over time has become scarred and yellowish in the middle. On examination, you can see 6 centimeter lesion on the left shin. The center of the lesion is waxy yellow atrophic with prominent blood vessels and evidence of ulceration. The age are red-brown in color. He has bilateral peripheral neuropathy and doesn't report the area as being particularly painful. That means it's a painless area. তাহলে এখানে ক্লু গুলা কি, একটা ডায়াবেটিক পেশেন্ট ইয়েলোইশ কালারের একটা লিশন নিয়ে আসছে তার শিনে, দেখতে কেমন, ওয়াক্সি ইয়েলো অ্যাট্রফিক, ব্লাড ভেসেলস প্রমিনেন্ট, মানে টেলাঞ্জাক্টেসিয়া আছে, পেইনলেস, তাই না, সরি পেইনফুল, ডাজন্ট রিপোর্ট মানে পেইনলেস। আচ্ছা, তাহলে এটা ডায়াগনোসিস কি হবে, কেউ কি বলতে পারবেন যারা অনলাইনে আছেন? একজন একটু বলেন তো এটার অ্যান্সার কি হবে। নেক্রোবায়োসিস। নেক্রোবায়োসিস লাইপোইডিক। ভেরি গুড, নেক্রোবায়োসিস লাইপয়েডিকা। এখন এই যে নেক্রোবায়োসিস লাইপয়েডিকা, এটা দেখতে কিরকম, এরকম। এখন যখন আপনি ডেভিডসনের নেক্রোবায়োসিস লাইপয়েডিকাটা পড়বেন, একই সাথে আপনি শিনের 5টা লিশনকে পড়ে ফেলবেন। এইটাই হচ্ছে পার্ট 1 এর সাথে মিড টার্মের পড়ার পার্থক্য। আমরা সবসময় বলি যখন যেটা পড়বেন করেসপন্ডিং পড়াটা একসাথে পড়ে ফেলবেন, কারণ আপনার তো এখন আসলে ওইরকম স্পেসিফিক করে একটা জায়গা থেকেই প্রশ্ন আসবে না। পরীক্ষায় আসবে নেক্রোবায়োসিস লাইপয়েডিকা, ডিডি হিসেবে বলবে বাকি 4টা ডিডি লেখেন, 4টা ডিডি আপনি ইভালুয়েট করেন, কেন আপনি ওগুলাকে বললেন, কেন ওইটাকে বললেন না, আপনার প্রশ্ন আসতেই পারে। এখন আসেন আমরা যদি ছোট করে একটু জাস্ট দেখি, আমরা পড়বো না, আমরা জাস্ট দেখবো। আপনি নেক্রোবায়োসিস লাইপোডিকা তো পরীক্ষা চলে আসছে, তাহলে বাকি আমাদের 4টা ডিডি কি হতে পারে, 4টা ডিডি হতে পারে আমাদের একটা পায়োডার্মা গ্যাঙ্গ্রেনোসাম হতে পারে, একটা ইরেদেমা নোডোসাম হতে পারে, একটা হচ্ছে আপনার পিটিবেলে মিক্সেডিমা হতে পারে, এটা গ্রানুলোমা অ্যানুলারি হতে পারে। এই 5টা আমাদের খুব কমনেস্ট লিশন। এখন আপনি যেই জায়গায় নেক্রোবায়োসিস লাইপোডিকা পড়ছেন সেখানে আপনি সুন্দর করে এই 5টাকে নোট করে লিখে রাখেন, যখন যখন ওটা পড়বেন তখন তখন আপনার এই 5টা পড়া হয়ে যাবে। এই জিনিস রিটেনে লাগবে, এখান থেকে এসবিএ আসে, এইখান থেকে আপনার অস্পিতে প্রশ্ন আসবে, ইভেন এখান থেকে একটা লং কোশ্চেন আসতে পারে। তাহলে একজন আপু প্রশ্ন করছিলেন যে আপু আমরা এসবিএ কিভাবে পড়বো, আমার মনে হয় আপনি উত্তরটা পেয়েছেন যে আমরা এসবিএ প্রিপারেশন তাহলে কিভাবে নিব। একই জিনিস, আলাদা করে আসলে কোনো কিছু না, যখন যেটা পড়বেন সেটাই। এবার আসেন একটা হিস্ট্রি টেকিং এর জন্য আমরা কি পড়বো। ফর এক্সাম্পল ভমিটিং, আমরা ডেভিডসন এরকম অনেকগুলা
সিমটম অ্যানালাইসিসের ফিগার আছে বা বক্স আছে, যেমন একটা জন্ডিস একটা সিমটম, জন্ডিসের কজ কি, ভমিটিং এটা একটা সিমটম, এটার কজ কি, এই যে কজ গুলো দেওয়া, এই কজোলজি গুলাই মূলত আপনাকে রিজনে ওভাবে ডিরেক্টলি আসবে না, এখন আর ওভাবে প্রশ্ন আসবে না যে ভমিটিং এর 4টা কজ লেখেন। তাহলে কোথায় আপনার এই কজোলজিটা লাগবে, এইটা আপনার হিস্ট্রি টেকিং এ যে লাগবে। তাহলে আপনি যখন এই হিস্ট্রি টেকিংটা পড়বেন তখনই আপনার এই বক্সে যখন ছবিটা পড়বেন তখনই আপনার হিস্ট্রি পড়া হয়ে যাবে। তাহলে হিস্ট্রি টেকিং এর শুরুতে এবং লাস্টে আমাদের কিছু ট্রিপস আছে, ওইগুলো আমরা পরে আলোচনা করি। সাধারণত আমরা আপনাদের পরে আপনাদের আলাদা একটা সেশন থাকে, সেটা আমরা বলে দিয়ে থাকি। তো মূল যে জিনিসটা, ওই শুরুর 5টা পয়েন্ট আর লাস্টের 5টা পয়েন্ট বাদ দিয়ে বাকি যে হিস্ট্রিটা নিতে হবে, সেটা আমি কিসের হিস্ট্রি নিব? একটা ভমিটিং এর রুগী আসছে, আপনারা শুধু দেখা যায় যে ওডি প্যারা নিয়ে চুপ করে বসে থাকেন। বমিটা কখন হয়েছে, কয়বার হয়েছে, কেমন ছিল, বমির সাথে আর কোনো সমস্যা ছিল কিনা, বমির কি রং কেমন ছিল, বমির সাথে আপনার কি কোনো খাবার গেছে, এই প্রশ্নগুলো করে আমাদের যে বসে থাকি, আর মনে প্রশ্ন আসে না। তখন আপনার মাথায় সেট করতে হবে ডিফারেন্সিয়ালস, মানে ডিডি গুলা কি। সে ডিডি কোথায় পাবেন, এই যে ছবিটা, তাহলে অ্যালকোহলিজমের হিস্ট্রি আছে কিনা, এই ড্রাগের হিস্ট্রি আছে কিনা, ইনফেকশনের মধ্যে হেপাটাইটিস, গ্যাস্ট্রেন্টারাইটিস, তাহলে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে একটা দুটা লিডিং কোশ্চেন। যেমন হেপাটাইটিস, বাবা আপনাকে জন্ডিস, চোখ লাল হলুদ হয়ে গেছিল, পেটে ব্যথা ছিল, পাতলা পায়খানা হয়েছিল, পেটে ব্যথা ছিল, আপনার কি পেটে ব্যথার সাথে পেশাবে জ্বালা পোড়া ছিল, তীব্র জ্বর ছিল, ইউটিআই। তার মানে এইভাবে আপনাকে দীর্ঘদিন ডায়াবেটিস আছে, আপনাকে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ছিল, চোখে ঘোলা দেখেছেন, পেটে ব্যথা ছিল। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলো আছে, এইগুলা ধরে ধরে ভেঙে ভেঙে যখন আপনি একটা দুটো কোশ্চেন করবেন, এখানে আপনি দেখেন মোটামুটি আপনার কয়টা আছে, এখানে আছে 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, প্রায় 18 থেকে 20টা কম্পোনেন্ট এখানেই আছে, মানে 20টা চেকলিস্ট স্যারের বইয়ে থাকবে, স্যারের লেকচার স্যারের শিটে থাকবে। এর সাথে শুরুর দিকের স্টার্টিং, লাস্টের ফিনিশিং, মানে ওইদিকে আপনার 5টা 5টা 10টা, তার মানে 30টা চেকলিস্ট আপনার পয়েন্ট স্যারের কাছে অলরেডি এখান থেকে থাকবে। আর ওডিপারা যোগ করেন, আরো আরো 7 থেকে 8টা যোগ হয়ে যাচ্ছে, তার মানে অ্যারাউন্ড 40 পয়েন্টস আপনাদের চলে আসছে। তাহলে এখন যদি বলেন আপনি এটাকে আমি এখন পড়ার দরকার নেই আপু, অস্পির পরে রিটার্নে পরে পড়বো, আপনি ডিভিশনটা খুঁজে বের খুলেন, খুলে দেখেন এরকম কতগুলো কজোলজি আছে। একদম মিনিমাম যদি বলি যে 40 থেকে 50টা কজোলজির ইম্পর্টেন্ট বক্স আছে, ছবি আছে। এই 50টা বক্স তখন কি আপনি পরীক্ষার আগে অসপি পড়বেন, রিভিশন করবেন, প্র্যাকটিস করবেন, নাকি আপনি শর্ট কেস করবেন, না আপনি হিস্ট্রি পড়বেন, কাউন্সিলিং করবেন, এগুলো পড়বেন না প্র্যাকটিস করবেন, নাকি আপনি আইওর জন্য রেডি হবেন, তখন আপনি কি করবেন? ওই 14 দিনে কভার করা ইম্পসিবল হয়ে যাবে। সুতরাং এখন থেকে যখন যেটা সামনে আসবে, একবার রিডিং পড়ে ওপরে লিখে রাখেন এই ধরনের যদি কোনো সিম্পটম অ্যানালিসিস থাকে, এটা অসপি বা অস্কি করে পেজটা ফোল্ড করে রেখে দেন। ডেভিডসন পড়ার যখন আপনার মাঝে মাঝে পড়বেন, ওই ফোল্ডেড পেজগুলো মাঝে মাঝে আবার রিডিং করলেন, বা রিডিং এর পর তখন আপনি একবার রিডিং করে নিলেন। আচ্ছা, ঠিক একইভাবে আপনাদের এইবার লাস্ট সেশনে একটা প্রশ্ন আসছিল যে একটা এলডারলি পেশেন্ট বারবার ফল হচ্ছে, রিকারেন্ট ফল হচ্ছে, তার হিস্ট্রি নেন। তাহলে রিকারেন্ট ফলের হিস্ট্রি তাহলে আপনি কি কি টাচ করতে হইতো? এই যে ডেভিডসন আপনার বক্স গুলো দেওয়া আছে, এই বক্স ধরে ধরে আপনাকে হিস্ট্রি নিতে হবে। তার মানে কি, এই বক্সটা আপনাকে মেমোরাইজ রাখতে হবে। সুতরাং রিটেনে আপনার হুবহু ভাবে 5টা পয়েন্ট চাইতেও পারে, নাও চাইতে পারে, কিন্তু এই জিনিসগুলা আপনার হিস্ট্রি টেকিং এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে যখন আপনি ডেভিডসন পড়বেন, এগুলাই আপনার আলটিমেটলি অস্পির জন্য পড়া, এইগুলাই আপনার রিটেনের জন্য পড়া, এখান থেকে আপনাকে এসবি অ্যান্সার করতে হচ্ছে। ফর এক্সাম্পল আমরা একটা ইসিজি দেখি, আমরা আমাদের সেশনের খুব শেষে চলে আসছি, আমাদের আর খুব বেশি হয়তো কিছু বলার নাই, আমরা অল্প কিছু জিনিস দেখবো। এটা জাস্ট এক্সাম্পল, আমরা আগেই শুরুতে বলছি আমরা আজকে পড়বো না, আমরা জাস্ট স্যাম্পল দেখতে আসছি। একটা ইসিজি আসছিল, এখন আপনি এই যে ইসিজিটা আপনি যদি জলিল স্যারের বই দেখেন, এখানে আপনাকে ফাইন্ডিং চাইছে, ডায়াগনোসিস চেয়েছে, হ্যাঁ, ইনভেস্টিগেশন কি করবেন এন্ড ফার্দার প্রিভেন্ট কি দিয়ে করবেন, এটা আপনাদের লাস্ট সেশনে আসছে। এই জিনিসগুলো আপনাকে যখন যখন আপনি কার্ডিওলজি পড়বেন, আপনি জলিল স্যারের বই খুলবেন, আপনাকে না দেখে লিখতে হবে। আপনি যদি না দেখে লিখেন, আপনার কিন্তু হাতে আসবে না, আপনাকে লিখতে হবে। পড়লে মনে হবে যে আমি পারি, যে হ্যাঁ আপু এটা তো সোজাই, এই যে এখানে ইরেগুলার রিদম আছে, কিছু পি ওয়েভ নাই, তারপর অকেশনাল একটু বিট আছে, হ্যাঁ। সুতরাং যেহেতু পেশেন্টের একটা হিস্ট্রিতে ছিল, পেশেন্টের হচ্ছে রাইট সাইডের উইকনেস আছে, হ্যাঁ, মাল্টিপল জয়েন্ট পেইন, তার ছোটবেলা থেকে আগে থেকেই তার এই ধরনের সমস্যা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকিউট স্ট্রোক, এটা ঠিক আছে। কিন্তু যখন আপনি অ্যান্সারটা বন্ধ করে লিখতে যাবেন, দ্যাট ওয়াজ দ্য ব্রেন স্টর্মিং, ওইটাই আপনার কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটাও আপনাদের লাস্ট সেশনে এই ছবিটা দিয়ে একটা প্রশ্ন ছিল যে 65-year-old ডায়াবেটিক ম্যান প্রেজেন্টেড টু ইউ উইথ দ্য গিভেন লিশন, এই লিশনটা নিয়ে আসছে। এখন এই লিশনটা ডিসক্রাইব করেন তো, কেউ একজন বলতে পারবেন, কেউ একজন করতে চাচ্ছেন?
দুইটা আইফোন, আইফোন কে? আইফোন না, নাম দিবেন সবাই, হ্যাঁ? এত সুন্দর নাম দিয়েছে বাবা মা, কি গা দিয়ে নাম দিবেন? আচ্ছা, এখন আপনি জাস্ট আপনি বলার দরকার নেই, আপনি নিজে নিজে মনে মনে বলেন তো, এই যে যারা জয়েন করেছেন কয়জন ডিসিশনটা নিজে নিজে বলতে পারতেছেন যে আমি না দেখে লিখবো? আপনি লিখতে গেলে দেখবেন আপনি আটকে যাবেন, হ্যাঁ? এখন যখন আমি আপনাকে স্লাইডটা দেখাবো আপনি বলবেন আর এটা তো আমি পারতাম, এটা সোজা, এটা লার্জ টেন্ডার দেখে মনে হচ্ছে যেহেতু রেডিশ ইন্ডিরেটেড ইরেজেমেটাস সুইলিং, কোথায় আছে? আপার ব্যাকে আছে, লোকেশনটা, সার্ফেসটা কেমন, মাল্টিপল পাস্টিউল দেখা যাচ্ছে, এই যে দেখেন ছোট ছোট মাল্টিপল পাস্টিউল, এবং ডিসচার্জিং সাইনাস উইথ নেক্রোটিক স্লাভ, কিছুটা এই যে নেক্রোটিক স্লাভ দেখা যাচ্ছে, ডিসচার্জিং মাল্টিপল সাইনাস। যেহেতু এখানে ডিসচার্জিং মাল্টিপল সাইনাস দেখা যাচ্ছে মানে অনেকগুলো মুখ দেখা যাচ্ছে ছোট ছোট, এই যে দেখেন এখানে এখানে এখানে, হ্যাঁ, এই যে এগুলা, এই জন্য এটাকে আমরা অ্যান্সার বলেছিলাম দিস ইজ এ কার্বাঙ্কল। যদি একটা সিঙ্গেল এরকম পিন মানে 5 পয়েন্ট থাকতো তাহলে কি হয়ে যেত? অ্যাবসেস হয়ে যেত। তাহলে এখন আপনি ডিফারেন্সিয়াল বলেন, অ্যাবসেস হতে পারে, এটা সিবাসিয়াস সিস্ট হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। এবং আমরা জানি যে মাল্টিপল সাইনাস ড্রেনিং যদি কোনো কিছু থাকে, হ্যাঁ, ডিসচার্জিং সাইনাস থাকে, তাহলে ওটা কি অ্যাক্টিনোমাইকোসিস একটা ডিজিজ হিসেবে আসবে। তো আপনি এই জিনিসগুলো তখন আপনি পারবেন। তাহলে প্রথমে আপনি জলিল স্যারের বইতে একবার পড়বেন, অথবা না পড়েও যদি মনে হয় যে না আমি রেসিডুয়াল ট্রাই করতে চাই, আপনি না দেখে লিখবেন, না দেখে লিখার কোনো অল্টারনেট নাই। একইভাবে আপনার এই যেটা লাস্ট সেশনে আমাদের সিজি একটা এক্সট্রা আসছে, ঠিক আছে, এগুলো নিয়ে আমি আলাপ করবো না, আপনারা ওই স্যারের বই যদি কমপ্লিট করেন ইনশাল্লাহ এগুলো এমনিই পারবেন। আচ্ছা, তারপরে যেমন ধরেন জলিল স্যারের বই আমাদের বিভিন্ন ধরনের কাউন্সিলিং দেওয়া আছে, তাহলে এই কাউন্সিলিং গুলো আপনাকে কিভাবে করতে হবে? যেমন এখানে একটা কাউন্সিলিং আসছে, আপনার একটা এসএলই নোন কেস, এসএলই লুপাস নেফ্রাইটিস, এবং তাকে আপনি কাউন্সিলিং করবেন কিসের ব্যাপারে? সাইক্লোফসফেট থেরাপির ব্যাপারে। তাহলে যখন আপনি ডেভিডসনটা পড়বেন, ডেভিডসনে যখন লুপাস নেফ্রাইটিস করবেন, যে লুপাস নেফ্রাইটিসের ট্রিটমেন্ট কি কি দিব, দেখবেন ডেভিডসনে সুন্দর করে বলা আছে সাইক্লোফসফেট দিলে কি কি কমপ্লিকেশনস হয়। তাহলে ওই জায়গাটা আপনাকে সুন্দর করে ফোকাস করে মাথায় সেট করতে হবে, কারণ এটা আপনার কাউন্সিলিং এ লাগবে। সুতরাং আপনি যদি ওইটা পড়ার সময় মাথায় চিন্তা করেন যে কাউন্সিলিং এ কি কি বলতে হবে, তখন আপনি ইজিলি বলতে পারবেন, ঠিক আছে? যেমন এটা কি কি সাইড ইফেক্ট হবে, সেজন্য আপনাকে প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে ওষুধটা দেওয়ার আগে এবং দেওয়ার পরে, হ্যাঁ, পরবর্তীতে সে প্রেগনেন্সি নিতে পারবে না ওই ওষুধ চলাকালীন সময়ে, এবং পরবর্তীতে কি কি আউটকাম হতে পারে, এই জিনিসগুলো আপনাকে ওই রিটেন পড়ার সময় একবার করে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসে আপনাকে হেল্প করবে কে? হেল্প করবে এই যে আমাদের বাংলা মেডের যে বইটা, এই বইটা আপনাকে মারাত্মক ভাবে হেল্প করবে। সেজন্য আমরা বলেছিলাম যে এই বইটাকে কালেকশনে রাখার চেষ্টা করবেন। সো দিস ইজ দ্য বুক। এই বইটা আপনি যখন যে টপিকটা পড়বেন, আপনি আজকে এসএলই পড়ছেন, আপনি এসএলই টপিকটা খুলে দেখবেন এসএলই কাউন্সিলিং কি আছে, এসএলই হিস্ট্রি কি আছে, একবার গল্পের মতো রিডিং করে চলে যান। একবার করে শুধু পড়বেন, আর আর দরকার নেই, একবার করে পড়লেই ইনশাল্লাহ আপনি বাকিটা পরীক্ষার আগে আপনার কভার হয়ে যাবে। ওকে, সো আলটিমেটলি ইফেক্টিভ ডেলিভারি টেকনিক হচ্ছে আমাদের আপনাকে অবশ্যই যে যেই জায়গায় আছেন, যদি কেউ ক্লাসে যদি থাকেন ক্লাস রেগুলারলি করবেন, পরীক্ষা রেগুলারলি দিবেন। আমার একটা আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট বলবো না, এটা অ্যাকচুয়ালি আপনাদের ভালোর জন্য, যদি বলেন যে আপু একটা টিপস দেন কি করব, পরীক্ষা দিবেন। যে কোনো ব্যাচে যদি কেউ থাকেন ব্যাচে পরীক্ষা দিবেন, যদি মনে করেন কেউ ব্যাচে নাই, দরকার হলে শুধু এক্সাম ব্যাচে ভর্তি পরীক্ষা দিবেন, কিন্তু পরীক্ষা দিবেন, হ্যাঁ, শিডিউল মতো পরীক্ষা দিবেন। আর যদি মনে করেন যে আপু আমি কোনোভাবে আমি কিচ্ছু করতে পারবো না, আমি কোনো ব্যাচে নাই, কোনো কিছুতে নাই, আমি একা একা পড়বো, আমার উপায় নাই, আমি একাই পড়বো, তাহলে জলিল স্যারের বই না দেখে লিখবেন। এটাই আপনার পরীক্ষা, যে না দেখে লিখবেন, দ্যাট ইজ এ পরীক্ষা। আর বেশি বেশি কোশ্চেন সলভ করবেন না দেখে। তাহলে আপনাকে অবশ্যই কি করা লাগবে? কনসিস্টেন্টলি আপনাকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে মাল্টিপল টাইম। শুধু আপনি জলিল স্যারের বই একবার পড়েন, সেকেন্ড টাইম খুলবেন, দেখবেন আপনার কিচ্ছু মনে নাই। সুতরাং মাল্টিপল রিভিশনের কোনো অল্টারনেট নাই। এবং আপনাকে চেষ্টা করবেন বেড সাইডে দাঁড়ায় রোগীর সাথে হিস্ট্রিটা প্র্যাকটিস করার, বিশেষ করে হিস্ট্রি এবং কাউন্সেলিং। হিস্ট্রি এবং কাউন্সেলিংটা এত মানে মধুর একটা জিনিস, আপনি যত রোগীর উপরে অ্যাপ্লাই করবেন আপনার পরীক্ষার দিন কনফিডেন্স থাকবে স্কাই রাইজ। বিশ্বাস করেন, এটা আপনি লিখে রাখেন আজকের তারিখ এবং ডেট দিয়ে, আমার নাম দিয়ে লিখে রাখেন, নাদিয়া আপু এই কথাটা বলছে। আপনি রুগীকে কাউন্সিলিং করবেন কিভাবে? ওই হিস্ট্রি জেনেসিসের যে হিস্ট্রি বইটা আছে, বইটা পড়ে যাবেন, পড়ে যে বন্ধ করে ব্যাগে রাখবেন, রোগীর সামনে যে আপনি সিরিয়ালি হিস্ট্রিটা নিবেন বা কাউন্সিলিং করবেন, দেখবেন যে কত কিছু মিস হয়ে গেছে। পরের দিন আরেকবার ইমপ্রুভমেন্ট হবে, তারপরের দিন আরেকটু ইমপ্রুভমেন্ট হবে, এইভাবে দেখবেন পরীক্ষার দিন আপনাকে স্যার আটকানোর কোনো সুযোগই থাকবে না। সুতরাং টপিক ওয়াইজ এসবিএ অসপি অস্কি থরলি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, আপু জলিল স্যারের বইয়ের কাউন্সিলিং গুলা কি পড়তে হবে নাকি জেনেসিসের বইটার কাউন্সিলিং গুলা পড়লেই হবে? শোনেন, জলিল স্যারের বইয়ের কাউন্সিলিং এ আসলে মানে জাস্ট জিস্ট কথাটা বলা, স্যার আসলে ওইভাবে শুরুটা শেষটা আর অনেক কিছু এখানে কম আছে, তো
জলি স্যারের বই তো থাকবেই। স্যারের বই তো আমরা বলতে পারবো না, ডিনাই করার সুযোগ নেই স্যারের বই পড়ি না। এত এই দুঃসাহস তো নিশ্চয়ই আমি নাদিয়ার হয় নাই, তাই না? আমি নিজেও জলি স্যারের বই পড়ি। অবশ্যই পড়বেন। জলিল স্যার বই আপনাকে সাইড বাই সাইড হেল্প করবেন। জলিল স্যারের বইতে কিন্তু ইংরেজিতে লেখা, সব হিস্ট্রি সব কাউন্সিলিং, কিন্তু পরীক্ষাতে আপনাকে বাংলায় বলতে হবে। তো যখন আপনি জলিল স্যারের বইটা পড়বেন, আপনার দেখবেন যে টার্মিনোলজি বাংলাগুলা মুখে আসবে না। স্যারের বইটা আপনাকে কন্টেন্ট দিতে হয়তো হেল্প করতে পারে, বা আপনি আগে ইয়া স্যারের বইটা, জলিল স্যারের বইটা আবার রিডিং দিয়ে নিলেন, তারপর আপনি মেইনলি পড়বেন জেনেসিসের বইটা। তাতে হবে কি, আপনার বাংলা যেটা প্র্যাকটিস, যেটা বাংলায় বলতে হচ্ছে, ওইটা আপনার প্র্যাকটিস হবে। নাহলে পরীক্ষার দিন আপনি কিন্তু সেই ইংরেজিতে কথা বলে ফেলবেন, সেই মেডিকেল টার্ম, সে জার্গন ইউজ হয়ে যাবে। জার্গন ইউজ হলে কিন্তু নাম্বার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো আর কি কি লাগবে পড়াশোনার জন্য? আলটিমেটলি শুধু কি জলিল স্যারের বই লাগবে, ডিভিশন লাগবে? আরো লাগবে। এই যে গোল প্ল্যান বলা হয়েছে, ডেডিকেশন লাগবে, ডিটারমিনেশন লাগবে, রিডিং পার্টনার লাগবে। হ্যাঁ, রিডিং পার্টনার একসাথে পড়েন না পড়েন, মানে মন খারাপ শেয়ার করার জন্য যে ও কি পড়ছে আমি পড়ি নাই, আমাকে পড়তে হবে, মনটা ভালো লাগে না, এটা বলার জন্য পড়তে ইচ্ছা করতেছে না, একটু সাপোর্ট লাগবে, এই যে ব্যাপারগুলা, তার জন্য একটা পার্টনার চেষ্টা করবেন রাখার জন্য। আর অবশ্যই দোয়া, যদিও লাস্টে, বাট দোয়া শুরু থেকেই করতে হয়। ওকে, আরেকজন প্রশ্ন করেছে, আপু শর্ট কেস আর ক্রস কোশ্চেন কোন বই থেকে পড়বো? আসলে আপু এগুলো আপনি বই থেকে কভার করতে পারবেন না। কোনো বই স্যারদের, এমন কোনো বই কি আছে পৃথিবীতে যেটা পড়ে আমরা স্যারদের কোশ্চেনে বলতে পারবো যে আমি আই এম রেডি, আমি স্যারের সব প্রশ্ন পারবো? এরকম কোনো বই আসলে পৃথিবীতে নাই। এটা আপনার জেনারেল নলেজ থেকেই পারবে। আপনার ডেভিয়েশন থেকে আপনি যেটা পড়লেন, আপনি জলিল স্যারের বই পড়লেন, আপনি আজকে ক্লাস করলেন, আপনাকে মেন রডের জিনিস শেখালো, এই সবকিছুর সামারি নিয়েই আপনি পরীক্ষার দিন বসবেন, ঠিক আছে? ক্রস কোশ্চেন, রিলিভেন্ট ক্রস কোশ্চেন হবে, যেগুলো আপনি পড়েছেন এগুলোর মধ্যেই হবে। ফর এক্সাম্পল, আপনি যদি ইফিউশন, প্লুরাল ইফিউশন একটা বলে যে ধর আপনার রোগীর ইফিউশন আছে, আপনি এক্সামিনেশন করেন, বা একটা কনসলিডেশন দিয়ে আপনাকে এক্সামিনেশন দিল, ওটার ক্রস কোশ্চেন আর কি করবে? রিভিশনের বাহিরে বা আপনি জেনারেল যে পড়ে আসছেন তার বাইরে কিছু হবে না। আর যদি একান্ত দেখতে চান, ম্যাটলয়েডের সাথে কিন্তু আমাদের অ্যান্সার গুলো থাকে, হ্যাঁ, ওগুলা দেখার চেষ্টা করবেন। অথবা আব্দুল্লাহ স্যারের শর্ট কেস, যদি কারো সময় থাকে, আব্দুল্লাহ স্যারের শর্ট কেস, শর্ট কেসের বইটা খুবই ইফেক্টিভ, ওটা একবার। এখন আব্দুল্লাহ স্যারের শর্ট কেস পড়তে গিয়ে যদি আপনি ডিভিশন মিস করেন, জলিল স্যারের বই মিস করেন, তাহলে আপনার মিড টার্ম মিস হয়ে যাবে। তো আপনাকে প্রায়োরিটি বুঝতে হবে যে আমার পরীক্ষা কোনটা, আমি কোনটাকে প্রায়োরিটি দিব। তো অবশ্যই আপনাকে অবশ্যই একটা হার্ড ওয়ার্ক করতে হবে, এবং হচ্ছে আপনাকে একটা স্ট্রেট লাইন চিন্তা করে সামনে আগাইতে হবে। বায়াস হওয়া যাবে না। হ্যাঁ, বায়াস হওয়ার দরকার নেই। আপনি আপনার ফোকাস থাকবে আপনার টার্গেটে, একদম সোজা রাস্তা, সামনে যে বাধাটা আছে এটাকে অবশ্যই অতিক্রম করতে হবে, সুযোগ নাই। এন্ড স্লো প্রোগ্রেস ইজ বেটার দ্যান নো প্রোগ্রেস। আজকে পড়তে ইচ্ছা করতেছেন, আজকে পড়বে না, কিন্তু 2 ঘন্টা পড়েন। 2 ঘন্টা মনকে বসে যে না, আমি আজকে 2 ঘন্টা জলিল স্যারের বইটা একটু পড়ি, দেন আজকে ভালো লাগতেছে না, আজকে আর কিছু পড়লাম না। সুতরাং একেবারে পড়া বন্ধ করে দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো সুযোগ নাই। এখন তো 3.5 মাস আছে, আপনাদের কিন্তু ডেডলাইন চলে আসছে। হ্যাঁ, লাস্ট 1 মাস কিন্তু রিভিশনের জন্য। প্রথম 15 দিন অসপি সহ রিভিশন, আর লাস্ট 15 দিন ডিসেম্বরের 15 তারিখ থেকে কিন্তু আমি আগেই বলেছিলাম কোনো কিছু না, জাস্ট রিটেন অ্যান্ড এসবিএ। তো অবশ্যই এখন থেকেই মানে হতাশ তো হওয়া যাবেই না, হতাশার কোনো সুযোগই নাই, পরীক্ষা যেহেতু সামনে, পড়তেই হবে। এবং আলটিমেটলি যেটা ইম্পর্টেন্ট, এই যে এই ছবিটা আমার খুব প্রিয়, ছবিটা দিয়ে শেষ করে দেবো আপনাদের আজকে সেশন। এই যে সাকসেস, আজকে থেকে যারা প্রিপারেশন নিবেন, সামনের জানুয়ারিতে যারা সাকসেস দেখতে চাবেন, উপর দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এর পেছনে আসলে আমাদের অনেক 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 স্যাক্রিফাইস, অনেক কিছু আমাদের লুকানো থাকবে। এই জিনিসটাকে আপনার এখন থেকে ইমপ্লাই করতে হবে, কিছু করার নেই। আপনাকে অনেক কিছুকে না বলতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে রাত জাগতে হবে, আপনাকে, আপনি পরীক্ষা দিবেন, খারাপ হবে, ফেলিউর হবেন, ক্রিটিসাইজ করব, আমরা বকা দিব, ক্রিটিসাইজ করব, আবার আপনাকে সেখান থেকে উঠে দাঁড়াইতেও হবে। সুতরাং এখানে এই ক্রিটিসিজমকে অত মানে অত বেশি আপনার ইয়া করার দরকার নাই যে আমি এটা পারি নাই, তোমাকে কি ভাববে, তোমাকে কি ভাববে, কিছু হওয়ার দরকার। আপনি পারেন নাই, পারি নাই দেখেই তো ট্রেনিং, আমরা ট্রেনিং তাই না, পারলে তো প্রফেসর হয়ে যেতাম। কারণ পারি নাই, নেক্সটে পারবো। আজকে যেটা ভুল হলো, কালকে যেন আর ফার্দার এই ভুলটা না হয়। সেজন্য যেটা করতে হবে, প্লিজ আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার কলমটাকে খাতায় না লাগাবেন, আপনার ব্রেনের ইয়া কিন্তু খুলবে না। হ্যাঁ, আপু শর্ট কেস আর ক্রস কোশ্চেন কোন বই থেকে পড়বো? আচ্ছা, এটা তো আপু বলেছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের আর কারো কি কোনো কিছু জানার আছে আজকের এই অস্কি এবং অস্পি সেশন নিয়ে? কারো কোনো কনফিউশন বা কেউ কিছু জানতে চান? কারো কিছু জানার আছে? আর কিছু জানতে চান? সো কনসিস্টেন্সি ইজ হোয়াট দ্যাট ট্রান্সফর্ম এভারেজ ইনটু এক্সেলেন্স। আমি এটা কথা খুব বিশ্বাস করি যে আপনি যদি নিয়মিত লেগে থাকেন, আপনার এক্সিলেন্স আসলে মানে এভারেজ কে বিট করে যাবে। হ্যাঁ, অনেকে বলে না, আমরা বলি যে
ব্রিলিয়ান্সি বলে কিছু নাই, অনেক সময় হার্ড ওয়ার্কিং ব্রিলিয়ান্সকে বিট করে। সুতরাং অনেকে থাকে অল্প সময়ে 2 মাসে যেটা পড়তে পারবে, অনেকে সেটা 6 মাসে পড়ে। কিন্তু সেই 6 মাস যে আপনার লাগবে কোনো অসুবিধা নেই। আপনার যদি 3 মাস 3.5 মাস লাগবে, আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট মিড টার্মের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, আপনার মনে রেখে পড়াটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। শুধু ব্লাইন্ডলি পড়ে গেলাম, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু দিন শেষে আমার আলটিমেটলি কিছু মনে নাই। এটাকে একটু মাঝে মাঝে খেয়াল করতে হবে যে আমার কি আসলেই মনে আছে। মনে না থাকার একটা লেভেল থাকবে, যে হ্যাঁ আমার কার্বের 4টা মনে 5টা মনে আছে, একটা মনে নাই। আমার জিসিএস এর কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নাই। এখন আপনি যদি কালকে পড়ে আজকে কিছুই মনে নাই, এটা অ্যাবনর্মাল। তার মানে আপনাকে আবার রিকাপ করতে হবে, ওইটাকে আবার রিভিশন দিয়ে নেক্সটে যাইতে হবে, বা আপনি মাঝে মাঝে রিকাপ করতে হবে। সুতরাং একেবারে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একেবারে ভুলে গেলে পরীক্ষা কিন্তু খারাপ হবে। আমরা বলি যে পরীক্ষা খারাপ কেন হয়, পরীক্ষা খারাপ হওয়ার একটাই কারণ, পরীক্ষার দিন মনে নাই। এই তো উত্তর, এত কিছু না। পড়ছিলেন তো, পরীক্ষার দিন মনে আসে নাই, ভুলে গেছেন, মাথায় আসে নাই। যত বেশি পড়বেন তত রেজাল্ট গ্রো করবে, তত বেশি মনে পড়বে পরীক্ষার দিন। তো ট্রাই করা যেতে হবে। সো নেভার স্টপ ট্রাইং এন্ড নেভার স্টপ বিলিভিং, নেভার গিভ আপ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যারা আজকে সেশনে আছেন বা যারা নাই, সবার জন্য, যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক থ্যাংক ইউ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা এখানে শেষ করব। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম।